আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। স্বাগত প্রত্যেকে আওয়ার লার্নিং স্কুলে। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম। গত ক্লাসে আলোচনা করেছিলাম নবম দশম শ্রেণীর প্রথম অধ্যায় সাধারণ গণিতের বাস্তব সংখ্যা নিয়ে, সেটা বেসিকটা আলোচনা করা হয়েছিল। আজকে এখন আমি এই অধ্যায়ের অঙ্কগুলো করাবো। তো এই অধ্যায়ের যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে অঙ্কটা আসে সেটা হলো গিয়া যেমন √3 বা √7, √3, √7, √11 একটি অমূলদ সংখ্যা বা √5 একটি অমূলদ সংখ্যা, এটি প্রমাণ করো। তো আমরা এখানে এটা প্রমাণ করি যে √3 একটি অমূলদ সংখ্যা, এটা প্রমাণ করতে হবে। এটা প্রমাণ করতে গেলে আমরা এখন আগে জানি না যে এই √3টা মূলদ সংখ্যা নাকি অমূলদ সংখ্যা, সেটা আমরা জানি না। তাহলে এটা এখন আমাদের পক্ষে প্রমাণ করতে হবে, প্রমাণ করে দেখাইতে হবে যে এটা √3টা একটা মূলদ সংখ্যা না অমূলদ সংখ্যা। গত ক্লাসে আমি বলছিলাম মূলদ সংখ্যা কি আর অমূলদ সংখ্যা কি। মূলদ সংখ্যা হলো যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়, p/q আকারে প্রকাশ করা যায় যেখানে q ≠ 0 হবে। এই শর্তটা যদি হয় সেটা হবে মূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা হবে কি? অমূলদ সংখ্যা হবে যাকে p/q আকারে প্রকাশ করা যায় না, যাকে p/q আকারে প্রকাশ করা যায় না সেটা হলো অমূলদ সংখ্যা। যেমন মূলদ সংখ্যা এই যে যেমন 2 একটা মূলদ সংখ্যা, আবার √9 এটা একটা মূলদ সংখ্যা। এই যে √9 এ আসে কি √3 দেয়া 3 অর্থাৎ 3 আসে, অর্থাৎ এটাও একটা মূলদ সংখ্যা, এটাও একটা মূলদ সংখ্যা। আবার যদি বলি 2.246 এটাও একটা মূলদ সংখ্যা। কিভাবে এটা একটা মূলদ সংখ্যা? 2.2626 একটা মূলদ সংখ্যা। কিভাবে মূলদ সংখ্যা? কারণ এইটাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়। ভগ্নাংশ আকারে প্রকাশ করতে গেলে 2.2246 ডিভাইডেড পয়েন্টের জন্য একটা 1, তারপর যে কটা 1 2 3 তিনটা সংখ্যা আছে, তিনটা শূন্য। তাহলে এটাকে সহজেই p/q আকারে প্রকাশ করা গেছে, সুতরাং এটাও একটা মূলদ সংখ্যা। এখন দেখি অমূলদ সংখ্যাগুলো কি। অমূলদ সংখ্যা এখানে যেমন √3 তে আসে কত? 1.732 এরকম আসতেই থাকে। তাহলে এটা একটা অমূলদ সংখ্যা, কারণ এটাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না। এটা অসীম পর্যন্ত আছে, এই কারণে এটাকে কোনো ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না। তাহলে যেটা ভগ্নাংশ আকারে বা p/q আকারে প্রকাশ করা যায় না। আচ্ছা, এখানে যে p/qটা বললাম, এই p/qটা কি? p/q হলো এরা পরস্পর স্বাভাবিক সংখ্যা এবং সহমৌলিক হবে। আচ্ছা, সহমৌলিকটা কি? সহমৌলিক হলো যে এখানে p আর q এর মধ্যে 1 ব্যতীত অন্য কোনো উৎপাদক থাকবে না। 1 ব্যতীত অন্য কোনো উৎপাদক থাকবে না। যেমন আমি যদি এখানে লিখি 8 আর 16, 8 আর 16 লিখলাম। এখন এই 8 আর 16 এই সংখ্যা দুইটা কিন্তু পরস্পর, এই যে 8 2 × 2 × 2 4 2 8 16 2 × 2 × 2 আর 2 16। এখানে কিন্তু 1 ব্যতীত অন্য কোনো সাধারণ উৎপাদক আছে, তার মানে এই দুইটা কিন্তু পরস্পর সহমৌলিক না। 8 আর 16 এই দুইটা পরস্পর সহমৌলিক না, কারণ এই দুইটার মধ্যে 1 ব্যতীত অন্য উৎপাদক, সাধারণ উৎপাদকগুলো আছে, এই কারণে এই দুইটা সহমৌলিক না। এখন যদি 3 আর 7 মনে করি, 3 গুণ 1 আর একটা 7, তাহলে এটা 7 গুণ 1। তাহলে এখানে দেখা যাচ্ছে যে সাধারণ উৎপাদক 1 ছাড়া আর কোনো সাধারণ উৎপাদক নাই এর মধ্যে। 7 এবং 3 এর মধ্যে 1 ছাড়া আর কোনো সাধারণ উৎপাদক নাই। তাহলে এই 7 আর 3 এটা হলো পরস্পর, এই দুইটা সংখ্যা পরস্পর সহমৌলিক। তাহলে সহমৌলিক কি? যে সব সংখ্যার মধ্যে যেমন এখানে যদি আমি বলি p/q পরস্পর সহমৌলিক, তার মানে এখানে p এবং q এর মধ্যে 1 ব্যতীত অন্য কোনো সাধারণ উৎপাদক নেই। তাহলে এটা হবে পরস্পর সহমৌলিক।
এখন আমরা মূলদ সংখ্যার অমূলদ সংখ্যা চিনলাম। এখন এইটা একটা অমূলদ সংখ্যা, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমরা ধরে নিই এটা কি সংখ্যা, এটা মূলদ নাকি অমূলদ সেটা আমরা জানি না। তাহলে কি করবো, এটা আমরা প্রমাণ করবো। এখন প্রমাণ করতে গেলে আমি এখানে ধরে নেই, ধরি √3 একটি একটি মূলদ সংখ্যা, কারণ এটা আমরা জানি না যে এটা মূলদ সংখ্যা নাকি অমূলদ সংখ্যা। তাহলে আমরা এটাকে ধরে নিলাম √3 একটি মূলদ সংখ্যা। এখন যদি এটা আমরা মূলদ সংখ্যা প্রমাণ করতে পারি তাহলে তো মূলদ সংখ্যা, আর যদি প্রমাণ করতে না পারি তাহলে এটা অমূলদ সংখ্যা। তাহলে এটা আমরা চেষ্টা করি, যেহেতু লিখছি যে √3 একটি মূলদ সংখ্যা, এখন √3 মূলদ সংখ্যাটা প্রমাণ করার চেষ্টা করি। যদি মূলদ সংখ্যা না হয়, প্রমাণ না করতে পারি, তাহলে এটা অমূলদ সংখ্যা। আচ্ছা, এটা প্রমাণ করার জন্য আমরা মনে করি PQ পরস্পর স্বাভাবিক ও সহমৌলিক, যেখানে একটা শর্ত থাকবে, শর্তটা হলো Q not is equal to 0 অথবা 1। তার মানে Q এর মান 0 আর 1 হইতে পারবে না এখানে। তাহলে মনে করি PQ পরস্পর এই যে PQ, এই দুইটা একটা সংখ্যা, মনে করো PQ আমরা ধরে নিছি, এই দুইটা সংখ্যা, এই সংখ্যা দুইটা পরস্পর স্বাভাবিক ও সহমৌলিক সংখ্যা। আচ্ছা, আমি তো প্রথমে বলছি সহমৌলিক সংখ্যাগুলো কি, যার মধ্যে 1 ব্যতীত অন্য কোনো সাধারণ উৎপাদক থাকবে না, সেগুলোই হলো সহমৌলিক সংখ্যা। এখন P আর Q এর মধ্যে স্বাভাবিক সহমৌলিক সংখ্যা, এবং যেখানে Q not is equal to 0 আর 1, তার মানে Q এর মান 0 আর 1 হইতে পারবে না, অর্থাৎ 1 এর চেয়ে বড় হইতে হবে। তাহলে সুতরাং আমরা প্রমাণ করতেছি √3, তাহলে √3 is equal to P √3 is equal to P divided Q, এটা আমরা ধরে নিলাম √3 is equal to P divided Q। এখন এটাকে একটু বর্গ করি, বা √3 এর স্কয়ার is equal to P divided Q এর স্কয়ার। বর্গ করে, এখানে বর্গ করলে আসে কি, এখানে আসবে 3 আর এখানে আসবে P স্কয়ার ডিভাইডেড Q স্কয়ার, বা 3 is equal to P স্কয়ার ডিভাইডেড Q into Q। এই যে Q স্কয়ার আছে, Q স্কয়ারকে দুইবার লেখা যায় Q। এখন এই একটা Q এই পাশে এসে ভাগ দিয়ে দেই, তাহলে 3Q is equal to P স্কয়ার ডিভাইডেড Q, এখানে এটা আসে। এখন √3Q is equal to P স্কয়ার। এখন 3Q, এখানে যদি আমি Q এর মান আমরা বলছিলাম যে 1 এর চেয়ে বড় হবে। আচ্ছা, যদি এখানে 3 into 2 বসাই তাহলে এখানে আসে 6, যদি 4 বসাই 3 into 3 বসাইলে আসবে 9, অর্থাৎ এটা কিন্তু একটা পূর্ণ সংখ্যা আছে, কিন্তু এখানে P স্কয়ার আর Q এখানে হবে। আচ্ছা, এখানে P স্কয়ার ডিভাইডেড Q, আমরা P আর Q ধরে নিয়েছিলাম এটা পরস্পর সহমৌলিক সংখ্যা, স্বাভাবিক এবং সহমৌলিক সংখ্যা হতে হবে। এখন যদি এরা PQ এর মধ্যে সহমৌলিক সংখ্যা হয়, তাহলে এখানে মনে করো 3 এর স্কয়ার আর এখানে 7 এর 7, তাহলে এখানে 9 ডিভাইডেড 7, এর মধ্যে কাটাকাটি যায় না, তাহলে এটা ভগ্নাংশ করে থাকে, এটা কিন্তু একটা পূর্ণ সংখ্যা আসে না।
এটা কোনো পূর্ণ সংখ্যা আসে না। তাহলে তুমি এখানে পি এর কিউর মান যাই বসাও কখনো এটা তোমার পূর্ণ সংখ্যা আসবে না, এটা এরকম ভগ্নাংশ করেই থাকবে। তাহলে একটা পূর্ণ সংখ্যা আর ভগ্নাংশ সংখ্যা কি সমান হতে পারে? যেমন এই সংখ্যাটা এইটা ইজ ইকুয়াল টু 9/7 এরকম তো হইতে পারে না। একটা পূর্ণ সংখ্যা আর ভগ্নাংশ সংখ্যা এটা সমান হইতে পারে না। তাহলে এখানে পি কিউ একটি পূর্ণ সংখ্যা, কিন্তু কিউ স্কয়ার আর পি এটি কিউ স্কয়ার ডিভাইডেড পি পূর্ণ সংখ্যা নয়। একটু মুছে দেই। এখানে থ্রি কিউ একটি পূর্ণ সংখ্যা, কিন্তু পি স্কয়ার ডিভাইডেড কিউ পূর্ণ সংখ্যা নয়। পূর্ণ সংখ্যা নয়। আচ্ছা, কেন এরা পূর্ণ সংখ্যা নয়? কারণ পি কিউ এই দুইটি পরস্পর সহমৌলিক সংখ্যা, স্বাভাবিক ও পরস্পর সহমৌলিক সংখ্যা। কারণ পি ও কিউ পরস্পর স্বাভাবিক ও সহমৌলিক সংখ্যা। সুতরাং থ্রি কিউ এবং পি স্কয়ার ডিভাইডেড কিউ সমান হতে পারে না। সমান হতে পারে না। সুতরাং থ্রি কিউ এবং পি স্কয়ার সমান হতে পারে না। যদি সমান না হয় তাহলে এখানে আমরা লিখতে পারি সুতরাং থ্রি কিউ নট ইজ ইকুয়াল টু পি স্কয়ার ডিভাইডেড কিউ। অর্থাৎ তাহলে এখানে কি হবে? √3 নট ইজ ইকুয়াল টু পি ডিভাইডেড কিউ। তাহলে √3 কে পি ডিভাইডেড কিউ আকারে প্রকাশ করা যাবে না। তাহলে এটা পি ডিভাইডেড কিউ আকারে প্রকাশ করতে পারেনি, তার মানে √3 একটি অমূলদ সংখ্যা। এরকম অনেক সংখ্যাই আছে অমূলদ সংখ্যা, যেমন √2, √3, √5, √7, √11, √15, মানে এইগুলো হলো সবগুলো অমূলদ সংখ্যা। আচ্ছা, এরপর বইয়ের যে অঙ্কগুলো আছে অঙ্কগুলোর সমাধানগুলো একটু দেখি। 12 নম্বর প্রশ্ন বইতে। 12 নম্বর প্রশ্ন আছে আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। 12 নম্বর অঙ্কটা। আবৃত আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। তাহলে এখানে ক নম্বর প্রশ্নটা দেওয়া আছে 1/6 এটা ক নাম্বার। খ নাম্বারটা দেওয়া আছে 7/11 গ নাম্বার প্রশ্নটা দেওয়া আছে 3/2/9 ঘ নাম্বার প্রশ্নটা দেওয়া আছে 3/8 15।
এই প্রশ্ন 4টা দেওয়া আছে, এগুলো আমরা এখন সমাধান করব। আচ্ছা, ভগ্নাংশ ভগ্নাংশ দুই প্রকার। ভগ্নাংশ দুই প্রকার, একটা সাধারণ ভগ্নাংশ আর একটা হলো দশমিক ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশটা কি, যেমন 2/3, 3/5, মানে এইগুলো হলো সাধারণ ভগ্নাংশ। আর দশমিক ভগ্নাংশ যেমন 3.224 এরকম, এগুলো মানে যদি দশমিক পরে যদি দশমিক থাকে এগুলো হবে দশমিক ভগ্নাংশ, আর এটা হলো সাধারণ ভগ্নাংশ। আবার এই সাধারণ ভগ্নাংশ দিয়ে আবার দশমিক ভগ্নাংশ আসা যায়, আবার দশমিক ভগ্নাংশ দিয়ে সাধারণ ভগ্নাংশে আসা যায়। আরেকটা ভগ্নাংশ আছে মিশ্র ভগ্নাংশ, এটাকে মিশ্র ভগ্নাংশ বলা হয়। তাহলে 1 কে ভাগ দিব 6 দ্বারা, 6/1। এখন 1 6 এর মধ্যে তো 6 1 এর মধ্যে যায় না, না গেলে কি করতে হবে, পয়েন্ট দিয়া একটা শূন্য আনতে হবে। এখানে পয়েন্ট দিয়ে একটা শূন্য আনলাম। এখন 10 এর মধ্যে যায় কয়বার, একবার যাবে। একবার গেলে কি হয়, 6 কে 6 থাকবে 4। এখন 4 এর মধ্যে যায় না, যেহেতু পয়েন্ট আগেই দিছি, তাহলে এখানে আমরা শূন্য আনতে পারবো। শূন্য আনি, তাহলে 6টা 48, 6 7 42, 6 7 36, 6 বার যাবে, 6 বার গেলে হবে 36, থাকবে বিয়োগ করি, এটা বিয়োগ করলে থাকে 4। এখন 4 এর মধ্যে যায় না, আবার আরেকটা শূন্য আনলাম, আবার আরেকটা শূন্য এখানে যাবে কয়বার, 40 এর মধ্যে যাবে 36, যাবে 6 বার, 4 থাকবে। আবার আরেকটা শূন্য আনলাম, আনার পর এখানে দেখতেছি যাচ্ছে কতবার যাচ্ছে, 36, 6 6 36, 6 বার গেল। তাহলে এরকম বারবার আসতেই থাকবে, বারবার আসতেই থাকবে। তাহলে আমরা এটাকে লিখতে পারি 0.16 এর উপর পুনঃ মানে আবৃত। হ্যাঁ, আবৃত সংখ্যা মানে এই 6 বারবার আসতেই থাকবে, 6 অসীম পর্যন্ত বারবার আসতেই থাকবে। তাহলে এটা সাধারণ ভগ্নাংশে দশমিক ভগ্নাংশে প্রকাশ করা হলো। তারপরে খ নাম্বারটা আছে 7/11। তাহলে 7 রে ভাগ দেই 11 দিয়া। আচ্ছা, 11 7 এর মধ্যে যায় না, না গেলে কি করতে হবে, পয়েন্ট দিয়ে একটা শূন্য একটা শূন্য আনতে হবে। পয়েন্ট দিয়ে একটা শূন্য আনতে হবে। তারপরে 6 11 কত, 66, তাহলে 6 66। তাহলে এখানে থাকে 4 থাকে, এখানে থাকে 4। এখন 4 এর মধ্যে যায় না, না গেলে আরেকটা শূন্য আনতে হবে। আরেকটা শূন্য আনতে হবে, তাহলে শূন্য আনলাম। এখন শূন্য 40 এর মধ্যে যায় কতবার, 3 11 33, তাহলে 3 বার গেল, এখানে হবে 33, বিয়োগ করলে থাকে 7। আচ্ছা 7, এখন 7 এর মধ্যে যায় না, তাহলে আরো একটা শূন্য আনলাম, আরেকটা শূন্য আনলে এখন আবার 70 হয়েছে। তাহলে 70 এর মধ্যে 11 যাবে কতবার, 6 বার যাবে, 6 11 66, তাহলে এখানে থাকবে আবার 4 থাকবে, বিয়োগ করলে 4 থাকে। এখন 4 এর মধ্যে যায় না, তাহলে আবার শূন্য আনলাম, তাহলে এখানে যাবে 40, 40 এর মধ্যে যাবে 3 বার 33, তাহলে 7 3। এরকম এটাও বারবার আসতেই থাকবে। এরকম দেখতেছি আমরা যে এটা বারবার আসতেই আছে, তাহলে এটার অ্যান্সার হবে 0.6363। এরকম এটা চলতেই থাকবে। সুতরাং এটা হবে 0.63 এর উপর পুনঃ মানে পুনঃ আবৃত সংখ্যা, মানে এটা বারবার আসতেই থাকবে। এরপরে গ নাম্বার প্রশ্নটা দেওয়া আছে 3/2/9। এটা একটা মিশ্র ভগ্নাংশ। তাহলে এটা আমরা আগে সাধারণ ভগ্নাংশে নিয়ে নেই। তাহলে 9 3 নং 27 আর 2 29, 29/9। এখন 9 দিয়ে ভাগ দেব, 9 দিয়ে ভাগ দিতে হবে 29 রে। 9 29 এর মধ্যে যাবে 3 বার, 3 নং 27, থাকবে 2 থাকবে। তাহলে 2 এর মধ্যে
দুইয়ের মধ্যে যাচ্ছে না, না গেলে পয়েন্ট দিয়ে একটা শূন্য আনতে হবে, পয়েন্ট দিয়ে একটা শূন্য আনতে হবে। শূন্য আনলে শূন্য আনবে এখানে 20-এর মধ্যে যাবে 9, 9 দুগুণে 18 যাবে 2 বার, 18 থাকবে 2, বিয়োগ করলে 2 থাকে এখানে। আচ্ছা 2 এর মধ্যে যায় না, তাহলে আরেকটা শূন্য নিয়ে আসি, শূন্য নিয়ে আসলে এখানে আবার 9 যায় 2 বার, 18 আবার থাকে 2, আবার যায় না, তাহলে এখানে আরেকটা শূন্য আনি, তাহলে এখানে 2 20 হবে, আবার 20 না 18 হবে, এখানে 2 থাকবে। এটাও এইভাবে চলতেই থাকবে, এটা এভাবে চলতেই থাকবে, অসীম পর্যন্ত চলতে থাকবে। তাহলে এখানে আসবে 3.2 এর উপর 15, এটা হবে অ্যান্সার। এটা হলো দশমিক ভগ্নাংশে প্রকাশ করা হইলো। যেহেতু এটা এরকম দেখা যাচ্ছে, এটা বারবার এরকম আসতেই হবে, আসতেই থাকবে, তাহলে এটা অ্যান্সার এরকম হবে। তারপরে ঘ নাম্বার অঙ্কটা দেওয়া আছে 3, 8 আর 15। তাহলে এটা কি আসে 3 15 45, 45 আর 8 50 53 ডিভাইডেড 15। এখন 15 দিয়ে 53 এ ভাগ দিতে হবে, 3 বার যাবে, 3 বার গেলে হবে কত, 3 বার 3 45। তাহলে 5 আছে কত হলে 13 হবে, 8 হইলে 8 5 13, 8 হইলে তারপর এখানে হাতে থাকে 1 5 0। এখন 8 এর মধ্যে যায় না, 8 এর মধ্যে না গেলে তাহলে এখানে পয়েন্ট দিয়া আরেকটা শূন্য আনতে হবে। এখন হলো 80, এখন 80 ভিতর কতবার যাবে, 5 বার যাবে, 5 15 75। তাহলে এখানে থাকে 5, এখন 5 এর মধ্যে যাচ্ছে না, তাহলে আর একটা শূন্য নিয়ে আসবো। এখন 45 এর মধ্যে যাবে কয়বার, 45 এর মধ্যে যাবে 3 বার, 3 যাবে, তাহলে 3 15 45, আবার থাকে 5, 3 15 45, 5 যাচ্ছে না, তাহলে এখানে শূন্য আনতে হবে একটা, এটার মধ্যে আবার যাবে কয়বার 45, থাকবে 5, এখানেও যাবে 3 বার, আবার এখানে শূন্য দিয়া আনার পরে 45 এর মধ্যে যায় 3 বার, তাহলে এখানে 15 45 এর মধ্যে যাবে 3 বার, 3 15 45। সুতরাং এখানে অ্যান্সার আসবে 3.53 এর উপর 15। তার মানে আবৃত 3 সংখ্যাটা বারবার আবৃত হতেই থাকবে। এইটা শেষ হলো। পরে আছে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো, সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো। এখানে আবৃত দশমিক ভগ্নাংশ আছে, এখান থেকে এই যে এইগুলার মানে বিপরীতটা আর কি। এতক্ষণ করলাম সাধারণ ভগ্নাংশ থেকে আবৃত দশমিক ভগ্নাংশে করছি, এখন সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব 13। সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো। এখন এটা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করে, আচ্ছা ক নাম্বারটা দেওয়া আছে 0.2, খ নাম্বারটা আছে 7.11, 0.35, 0.35। গ নাম্বারটা আছে 0.13, এটার উপর কোনো চিহ্ন, 0.13, 3 এর উপর কোনো চিহ্ন। আর একটা প্রশ্ন আছে 3.78, 3.78, এটির উপর কোনো চিহ্ন। নাম্বার প্রশ্নটা 6.23, 6.2309, এই তিনটার উপর কোনো চিহ্ন আছে। আচ্ছা
সংখ্যার উপর এরকম দেওয়া থাকলে এটা হলো পুনঃপুন চিহ্ন অর্থাৎ আবৃত সংখ্যা, এটা বারবার আবৃত হতে থাকবে। এই সংখ্যাটা যদি একটার উপরে থাকে তাহলে একটার উপর পুনঃচিহ্ন, যদি দুইটা থাকে তাহলে দুইটার উপর, যদি তিনটা বা চারটা থাকে তাহলে প্রথমটায় আর শেষেরটায় পুনঃপুন চিহ্ন দিতে হবে। আচ্ছা, ক নাম্বার সমাধানটা আমরা করি। 0.2 আছে, এটার উপর পুনঃপুন চিহ্ন আছে। আচ্ছা, যদি এটা পুনঃপুন চিহ্ন না থাকতো তাহলে আমরা এগুলো অন্যভাবে করতে পারতাম, যেমন এই 0.2 আছে, তাহলে এটাকে আচ্ছা, পুনঃপুন চিহ্ন যদি না থাকতো তাহলে এখানে হয়তো 2/10, এটা এইভাবে হইতো। তো এখানে যেহেতু পুনঃপুন চিহ্ন আছে তার মানে এই সংখ্যাটা হবে, সুতরাং এই সংখ্যাটা হবে 0.2222 এরকম চলতেই থাকবে, এরকম চলতেই থাকবে। এই কারণে এখন এটাকে কি করতে হবে, সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হবে। সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হইলে যে সংখ্যাটা থাকবে 0.2 এর উপর পুনঃপুন এই চিহ্নটা আছে। আচ্ছা, তাহলে আমরা প্রথমে লিখব, মানে পুনঃপুন আর মানে দশমিক বাদে এই সংখ্যাটা আমরা যে সংখ্যায় থাকে সেটা লিখে ফেলবো, মানে দশমিকটা বাদে আর এই পুনঃপুন চিহ্ন বাদে যে সংখ্যাগুলো থাকবে সবগুলো লিখবো। লেখার পরে এখান থেকে বিয়োগ করতে হবে পুনঃপুন চিহ্নের, মানে আবৃত চিহ্নের এই পুনঃপুন চিহ্নের আগে যেগুলো সংখ্যা আছে সেগুলো, যে সংখ্যা আছে তা বিয়োগ করতে হবে, কিন্তু এখানে কিছুই নাই, তার মানে এখানে 0। তাহলে এখানে কি আসবে, আচ্ছা, যে কয়টা আবার নিচে ভাগ দিতে হবে, এখানে যে কয়টা পুনঃপুন, যে কয়টার উপর পুনঃপুন চিহ্ন থাকবে সেই কয়টা 9, আর যে কয়টা পয়েন্টের পরে, এটা পয়েন্টের পরে যে কয়টা পুনঃপুন থাকবে না, মানে অনাবৃত থাকবে সেই কয়টা 0 হবে। তাহলে এখানে আবৃত সংখ্যা আছে একটা, এই কারণে আমরা একটা 9 দেব। তাহলে এখানে আসে 2/9, এখানে আসে 2/9। তাহলে দশমিক ভগ্নাংশ থেকে, মানে দশমিক আবৃত ভগ্নাংশ থেকে সাধারণ ভগ্নাংশে প্রকাশের নিয়মটা হলো, প্রথমে সম্পূর্ণ সংখ্যাটা লিখতে হবে দশমিক এবং আবৃত, মানে আবৃত চিহ্ন ছাড়া, মানে এই যে পুনঃপুন চিহ্ন এবং দশমিক চিহ্ন ছাড়া সংখ্যাটা লিখতে হবে, পুরো সংখ্যাটা লিখতে হবে। লেখার পরে এখান থেকে দশমিকের আগে, মানে পুনঃপুন চিহ্ন বাদে যেটার উপর পুনঃপুন চিহ্ন আছে সেই সংখ্যাটা বাদে এর আগে যত সংখ্যা আছে সেগুলো বিয়োগ করতে হবে। তারপরে পুনঃপুন চিহ্নের জন্য যে কয়টার উপর পুনঃপুন চিহ্ন থাকবে সেই কয়টা 9 দিতে হবে, এবং যে কয়টা মানে অনাবৃত থাকবে, পুনঃপুন চিহ্ন থাকবে না, সেই কয়টা 0 দিতে হবে। এখানে অনাবৃত সংখ্যা ছিল না, তার মানে এখানে আমরা 0 দেই নেই। তাহলে এটা আসবে। আচ্ছা, খ নাম্বারটা 0.35, এটা এরকম ভাবে আবৃত হচ্ছে। তাহলে এখানে এটাও এরকম হবে 35, এ থেকে বিয়োগ হবে 0। কেন 0 হলো, কারণ এখানে একটাও অনাবৃত সংখ্যা নাই, অনাবৃত কোনো সংখ্যা নাই, এই কারণে। তারপর এখানে দুইটার উপর আবৃত, মানে দুইটা সংখ্যা আছে আবৃত, পুনঃপুন চিহ্ন আছে দুইটার উপরে, এই কারণে এখানে হবে 9 হবে। তাহলে এখানে 35/9। আচ্ছা, তারপরে আছে গ নাম্বার প্রশ্নটা। 0.13 উপর পুনঃপুন চিহ্ন আছে। এখানেও আমরা দশমিকটা বাদে এবং পুনঃপুন চিহ্ন বাদে সংখ্যাটা লিখে নেব। লেখার পরে এখান থেকে আমি বলছিলাম যে পুনঃপুন চিহ্ন বাদে যে সংখ্যাগুলো থাকবে সেটা বিয়োগ করতে হবে। এখানে পুনঃপুন বাদে 1 আছে, মানে এটা অনাবৃত সংখ্যা, এটার উপরে পুনঃপুন চিহ্ন নাই, এই কারণে 1টা বিয়োগ করতে হয়েছে। এরপরে এখানে 9, মানে একটার উপর একটা আছে আবৃত সংখ্যা, মানে একটার উপর পুনঃপুন চিহ্ন আছে, এই কারণে একটা 9 হবে। এবং এখানে অনাবৃত সংখ্যা আছে একটার উপর পুনঃপুন চিহ্ন নাই, এই কারণে এখানে 0 হবে। তাহলে 12/90। তারপরে গ নাম্বার প্রশ্নটা, গ নাম্বারটা শেষ হলো।
আচ্ছা, আমি নিয়মটা লিখে দেই যদি তোমাদের মনে না থাকে, এই কারণে। প্রথমে দশমিক ও পুনঃ চিহ্ন বাদে সম্পূর্ণ সংখ্যাটি লিখতে হবে। এবং একে যে কয়টা বা যতটি আবৃত সংখ্যা এরপরে এবং এই সংখ্যা থেকে এই সংখ্যা থেকে পুনঃ বাদে, মানে আবৃত সংখ্যা বাদে যত সংখ্যা থাকবে তা বিয়োগ করতে হবে। পুনঃ মানে আবৃত সংখ্যা বাদে সব বিয়োগ করতে হবে। একে বিয়োগ করার পর একে যে কয়টা যতটি আবৃত সংখ্যা ততটি 9 এবং যতটি অনাবৃত সংখ্যা ততটি 0 দ্বারা ভাগ করতে হবে। আমরা এইভাবে করব যে প্রথমে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা লিখে নিতে হবে। যে সংখ্যাটা থাকবে দশমিক, প্রথমে দশমিক ও পুনঃ চিহ্ন বাদে এই যে পুনঃ চিহ্ন বাদে, এখানে পুনঃ চিহ্ন ছিল এটা, এবং দশমিক বাদে এখানে 13 হয়েছিল, এই পুনঃ চিহ্ন বাদে এই সম্পূর্ণ সংখ্যাটা লিখলাম। লেখার পরে সংখ্যাটি লিখতে হবে এবং এই সংখ্যা থেকে আবৃত এই সংখ্যা থেকে আবৃত না, এখানে হবে অনাবৃত সংখ্যা বাদে সব বিয়োগ করতে। ঠিকই তো ছিল। আবৃত সংখ্যা বাদে সব বিয়োগ করতে হবে এবং একে যতটি আবৃত সংখ্যা আছে ততটি 9 এবং যতটি অনাবৃত সংখ্যা আছে ততটি 0 দ্বারা ভাগ করতে হবে, তাহলে আমরা এই সংখ্যাটা নির্ণয় করতে পারবো। ঘ নাম্বার প্রশ্নটা দেখি আমরা। 3.78 আছে, 8 এর উপর পুনঃ চিহ্ন আছে, তাহলে এটাকে করতে হবে কি, সম্পূর্ণ সংখ্যাটা আগে লিখতে হবে। 3.78 পয়েন্ট বাদে আর কি সম্পূর্ণ সংখ্যাটা আগে লিখতে হবে। দশমিক বাদে সম্পূর্ণ সংখ্যাটা, দশমিক আর পুনঃ চিহ্ন বাদে সম্পূর্ণ সংখ্যাটা লিখতে হবে। এটা থেকে বিয়োগ করতে হবে আবৃত সংখ্যা বাদে, মানে পুনঃ চিহ্ন যেটা আছে সেটা বাদে সম্পূর্ণ সংখ্যাটা বিয়োগ করতে হবে। তাহলে আছে 37, এটা বিয়োগ করলাম। বিয়োগ করার পরে এটাকে ভাগ দিতে হবে যে দশমিকের পরে যতটি আবৃত সংখ্যা থাকবে ততটি 9 এবং দশমিকের পরে যতটি অনাবৃত থাকবে ততটি 0 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 378 বিয়োগ 37, এখানে আসে 341
ডিভাইডেড 90, এইটাই হলো অ্যান্সার। এরপরে আছে 6.2309, এই সংখ্যাটা এখানে আবৃত দেওয়া আছে, এখানে আবৃত দেওয়া আছে কিন্তু দুইটার উপরে আবৃত চিহ্ন দেওয়া আছে, তাহলে এখানে তিনটাই আবৃত হবে, কারণ এখানেও তিনটা বা এই থাকলে মানে তিনটা বা এর দুইটার বেশি থাকলে এখানে প্রথমটায় আর শেষেরটায় আবৃত চিহ্নটা দেওয়া হয়, তাহলে এখানে শূন্যের উপরও আবৃত চিহ্নটা আছে। এখানে এটা ইজিকোটা আসবে 62309। প্রথমে সম্পূর্ণ সংখ্যাটা লিখলাম, লেখার পরে এটা থেকে বিয়োগ করব আবৃত বাদে, এই যে আবৃত সংখ্যা আছে আবৃত বাদে সম্পূর্ণ যে সংখ্যাটা আছে 62, এটা বিয়োগ করলাম। বিয়োগ করার পরে এখানে যে কয়টা আবৃত সংখ্যা আছে, এখানে তিনটা আবৃত সংখ্যা আছে, সেই কয়টা 9, তাহলে তিনটা 9, আচ্ছা তিনটা 9, এবং অনাবৃত সংখ্যা আছে একটি, তাহলে একটা শূন্য হবে। তাহলে এটা আছে 62309 বিয়োগ 62, 62247 আসে, এটা থেকে বিয়োগ করতে হবে, আচ্ছা বিয়োগ করার পর এটা আসে, তারপর 9990, এটা অ্যান্সার। তাহলে আমরা শিখতে পারলাম যে দশমিক থেকে দশমিক ভগ্নাংশ মানে সাধারণ ভগ্নাংশ থেকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করলাম, এখন আবার সাধারণ ভগ্নাংশ থেকে দশমিক ভগ্নাংশ থেকে দশমিক আবৃত ভগ্নাংশ থেকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করা হলো। তাহলে এটা মুছে দেই। এরপরে আছে সদৃশ্য আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করো, এটা 14 নম্বর। সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে দশমিক প্রকাশ করো। তাহলে এটা একটু ভালোভাবে শিখতে হবে, কারণ এটা থেকে অনেক প্রশ্ন আসে। এইটা সদৃশ করতে হবে, তোমার যদি যোগ বিয়োগ করতে যাও তখনও সদৃশ করে করতে হবে, নাহলে সেটা যোগ বিয়োগ করা যাবে না। এই যে আবৃত দশমিক ভগ্নাংশগুলোর যদি যোগ বিয়োগ করতে যাও, যোগ বিয়োগ করতে গেলে আগে সদৃশ করতে হবে। তাহলে ক নাম্বার প্রশ্নটা একটু দেখি। ক নাম্বার প্রশ্নটা হচ্ছে 2.23 উপর পুনঃ চিহ্ন, এবং আরেকটা আছে 5.235, এই দুইটা আছে। এই দুইটা সদৃশ করতে হবে, সদৃশ করতে হবে। আচ্ছা, সদৃশ করতে গেলে একটা নিয়ম আছে, নিয়মটা হলো দেখতে হবে আগে এই সংখ্যা দুইটার মধ্যে, দুইটা থাক বা তিনটা থাক, যে কয়টাই থাক, দেখতে হবে এই সংখ্যাগুলোর মধ্যে কয়টি আবৃত এবং কয়টি অনাবৃত সংখ্যা আছে, দশমিকের পরে কয়টি আবৃত এবং অনাবৃত সংখ্যা আছে সেটাকে দেখতে হবে। তাহলে এখানে আবৃতগুলো এখানে লিখি, আবৃত আর অনাবৃত। আচ্ছা, এখানে প্রথমটা আবৃত সংখ্যা আছে কয়টা? একটা আছে আবৃত সংখ্যা। দ্বিতীয়টা আবৃত সংখ্যা আছে কয়টা? দুইটা আবৃত সংখ্যা আছে, একটা দুইটা আবৃত সংখ্যা আছে। এরপরে দেখবো আমরা তৃতীয়টা মানে অনাবৃত সংখ্যা আছে কয়টা? প্রথমটা, দশমিকের পরে দেখতে হবে, প্রথমটায় অনাবৃত সংখ্যা আছে একটা, দ্বিতীয়টা অনাবৃত সংখ্যা আছে একটা। তাহলে সাদৃশ করতে গেলে তোমার যে কয়টা আবৃত সংখ্যা আছে সেই কয়টা সর্বোচ্চ যেটা আছে সেইটাই হবে প্রতিটার আবৃত সংখ্যা। প্রতিটার আবৃত সংখ্যা হবে সর্বোচ্চ যেটার আবৃত সংখ্যা আছে।
আর অনাবৃত সংখ্যা হলো অনাবৃত সংখ্যা, এই সংখ্যাগুলো লসাগু করতে হবে। অনাবৃত যে কটা সংখ্যা আছে সেটা লসাগু করতে হবে। তাহলে এখানে আবৃত সংখ্যাটা বের করি। এই সংখ্যাটা 2.23 এইটা আছে, এটাকে লেখা যাবে। আচ্ছা এখানে আবৃত 2 আর 1 এর লসাগু হবে 2, আর 1 আর 1 এটা হবে 1। এখানে সর্বোচ্চ আছে কত? 1 আছে। আচ্ছা তাহলে এখানে 2.2, এই যে অনাবৃত সংখ্যা হবে একটা, এখানে সর্বোচ্চ নিতে হবে। অনাবৃত সর্বোচ্চ যেটা থাকবে, যদি এখানে 3টা থাকতো তাহলে এখানে আমরা 3টা অনাবৃত সংখ্যা নিতাম। তাহলে এখানে সর্বোচ্চ অনাবৃত সংখ্যা আছে একটা, তার মানে একটা নিলাম। এরপরে দেখতে হবে যে আবৃত সংখ্যার লসাগু, এখানে লসাগু আছে মাত্র 2, 2 আর 1 এর লসাগু 2 হয়, তাহলে এখানে হবে দুইটা আবৃত সংখ্যা হবে। কিন্তু আমাদের এখানে দেওয়া আছে একটা আবৃত সংখ্যা, তাহলে আমরা আরেকটা আবৃত সংখ্যা কোথা থেকে পাবো? এই যেটার উপর পুনঃপুন চিহ্ন আছে সেইটাই বারবার লিখবো। আর যদি পুনঃপুন চিহ্ন না থাকে তাহলে সেটাকে আমরা শূন্য দ্বারা পূরণ করব। তাহলে এখানে 3 হবে। তারপর আরেকটা সংখ্যা আছে 5.235, এই দুইটার উপর পুনঃপুন চিহ্ন আছে। এখানে হবে এই যে এই সংখ্যাটা, তাহলে এখানে অনাবৃত সংখ্যা আছে কয়টা? একটা অনাবৃত হবে, এবং আবৃত হবে কয়টা? দুইটাই আছে এখানে। এখানে আচ্ছা এখানে তো 5 ছিল, 5 পয়েন্ট, আচ্ছা এখানে 2 ছিল অনাবৃত এটাই, তাহলে এখানে হবে 3, 5। এটা হলো সদৃশে প্রকাশ করা হয়ে গেল। তারপর আরেকটা প্রশ্ন আছে, আরেকটা প্রশ্ন আছে 7.26, খ নাম্বার 7.26 এবং 4.237 এর উপর পুনঃপুন চিহ্ন। আচ্ছা এখানে আবৃত সংখ্যা আছে কয়টা? এটার মধ্যে আবৃত সংখ্যা আছে একটা, এটার মধ্যে আবৃত সংখ্যা আছে একটা। তারপর অনাবৃত সংখ্যা দেখি, এটার মধ্যে অনাবৃত সংখ্যা আছে একটা, এটার মধ্যে অনাবৃত সংখ্যা আছে দুইটা। তাহলে এখানে সর্বোচ্চ অনাবৃত সংখ্যা আছে 2, তাহলে প্রতিটার অনাবৃত সংখ্যা হবে 2। এখন আবৃত সংখ্যার লসাগু করলে 1 এর লসাগু করলে 1 লসাগু 1ই আসে, তার মানে আবৃত সংখ্যাও হবে 1 হবে। সুতরাং এখানে 7.26 এর এটা আসবে 2। আচ্ছা অনাবৃত সংখ্যা হবে কয়টা? অনাবৃত সংখ্যা হবে 2টা, কারণ এখানে সর্বোচ্চ আছে 2, অনাবৃত সংখ্যা 2টা, কিন্তু এখানে আছে 2 আছে, শুধু একটা অনাবৃত আছে। তাহলে আমরা আরেকটা পূরণ করব। কি দ্বারা পূরণ করব? এখানে 6 দ্বারা পূরণ করব। কেন? এই 6টা বারবার আসতেছে, এটা পুনঃপুন, তার মানে এই দুইটা অনাবৃত, তারপর একটা হবে আবৃত, এই যে একটা আবৃত হইলো। আচ্ছা এখানে আগেরটা একটু পুনঃপুন চিহ্ন হবে। তারপর একটা আছে 4.237, এটার উপর পুনঃপুন চিহ্ন। এখানে তাহলে আসবে 4.0 এখন আবৃত সংখ্যা, অনাবৃত সংখ্যা আছে কয়টা? অনাবৃত সংখ্যা আছে সর্বোচ্চ 2, তার মানে এটার সর্বোচ্চ 2টা অনাবৃত সংখ্যা হবে। এখানে 2টা দেওয়াই আছে, 2টা অনাবৃত সংখ্যা দেওয়াই আছে। আর আবৃত সংখ্যা হবে কয়টা? একটা। তাহলে আচ্ছা গ নম্বর প্রশ্নটা দেখি। গ নম্বর প্রশ্নটা আছে 5.7 এবং 8.34 এবং 6.245। আচ্ছা এটা দেওয়া আছে। তো এটা থেকেও আমরা একই রকম সাদৃশ ভগ্নাংশে প্রকাশ করব। সদৃশ ভগ্নাংশে প্রকাশ করব। সদৃশ ভগ্নাংশে প্রকাশ করতে হলে এখানে আগে দেখতে হবে অনাবৃত সংখ্যা আছে কয়টা। অনাবৃত সংখ্যা আছে, আবৃত সংখ্যা আছে এখানে একটা। তারপর এটার মধ্যে আবৃত সংখ্যা আছে 2টা, এটার মধ্যে আবৃত সংখ্যা আছে 3টা।
এখন অনাবৃত সংখ্যা আছে কয়টা? এখানে আছে একটাও নাই। অনাবৃত সংখ্যা এখানেও একটাও নাই, এখানেও একটাও নাই। তাহলে অনাবৃত সংখ্যা এই তিনটার মধ্যে অনাবৃত সংখ্যা একটাও নাই। তাহলে এটা কি হবে? 5.7 এর উপর পুনঃ তাহলে 5.7। আচ্ছা, এখানে 2 আর 3 এই দুইটার লসাগু করতে হবে। 2 আর 3 লসাগু কত? 6। 2 আর 3 লসাগু 6। তাহলে এখানে আবৃত সংখ্যা হবে 6টি। আবৃত সংখ্যা হবে 6টি, আর অনাবৃত সংখ্যা হবে সর্বোচ্চটা। তার মানে অনাবৃত সর্বোচ্চ আসে 0, তার মানে একটাও হবে না অনাবৃত সংখ্যা। আর আবৃত সংখ্যা কি? মানে যে কটা আবৃত থাকবে ওই কটা লসাগু হবে প্রতিটার আবৃত সংখ্যা। তাহলে এখানে এই দুইটার, এখানে আছে 3 1, আচ্ছা 1 3 2, এই তিনটার লসাগু আসে 6, আর এই 6 হবে প্রতিটার আবৃত সংখ্যা। আর অনাবৃত সংখ্যা হবে না, একটাও হবে না এখানে অনাবৃত সংখ্যা। এখন আবৃত সংখ্যা এখানে আছে আমাদের একটা, আমরা 6টা কোথা থেকে পাবো? এইখানে যেটা পুনঃ চিহ্ন বারবার আসছে আবৃত, ওইটাই 6 বার লিখতে হবে। 1 2 3 4 5 6। এই আরেকটা কথা বলছিলাম যে যদি 2 এর অধিক আবৃত সংখ্যা থাকে তাহলে সেখানে প্রথমটা শেষেরটায় আবৃত চিহ্নটা দিতে হবে। তারপর আছে 8.34। 8.34, 3 আর 4 এর উপর আবৃত চিহ্ন দেওয়া আছে, পুনঃ চিহ্ন আছে। তাহলে 8 এটা এখানে একটাও অনাবৃত সংখ্যা নাই, একটাও অনাবৃত সংখ্যা হবে না। তাহলে এখানে 3 4 আসবে 6 বার। 3 4 3 4 3 4, এটাও আবৃত সংখ্যা 6টা হবে। পরেরটা আছে 6.245। এখানে আবৃত সংখ্যা আছে, আচ্ছা 6.245 এটা এরকম আসতেই থাকবে। তাহলে এটাও সদৃশ ভগ্নাংশে প্রকাশ করা হইল। এটা একটু মুছে দেই। এরপর আমরা আরেকটা প্রশ্ন আছে, (12.32) গ নাম্বার 12.32। আরেকটা আছে 2.19 এর উপর পুনঃ চিহ্ন। আরেকটা আছে 4.32 56 এই যে এই প্রশ্নটা দেওয়া আছে, এটা আমরা সদৃশ ভগ্নাংশে প্রকাশ করব। তাহলে এখানেও আমরা দেখে নেই কয়টা আবৃত আর অনাবৃত সংখ্যা আছে এই দুইটার মধ্যে। কয়টা আবৃত আর অনাবৃত সংখ্যা আছে? প্রথমটা আবৃত সংখ্যা একটাও নাই, এখানে আবৃত সংখ্যা আছে একটা। দ্বিতীয়টা আবৃত সংখ্যা আছে 2টা। আচ্ছা, এখন দেখি অনাবৃত সংখ্যাগুলো। প্রথমটায় অনাবৃত সংখ্যা আছে 2টা, দ্বিতীয়টায় অনাবৃত সংখ্যা আছে একটা, তৃতীয়টায় অনাবৃত সংখ্যা আছে 2টা। তাহলে এখানে অনাবৃত সর্বোচ্চ কত? 2 2 আছে, তার মানে সর্বোচ্চ 2 এই অনাবৃত সংখ্যা, সর্বোচ্চ 2। তাহলে প্রতিটার অনাবৃত সংখ্যা হবে 2টা। আর এখন আবৃত সংখ্যার লসাগু করো, এটা লসাগু করলে 2ই আসে, তার মানে এখানে হবে আবৃত সংখ্যা হবে 2। তাহলে এখানে দেখা যাচ্ছে যে প্রতিটার আবৃত সংখ্যাও 2 হবে, অনাবৃত সংখ্যাও 2 হবে। তাহলে এখানে 1.12 আর এখানে 32 আছে, এখানে অনাবৃত সংখ্যা হবে 2টা, 12.32। এই অনাবৃত সংখ্যা 2টা হলো। এখন আবৃত সংখ্যাও এখানে 2টা হবে, যেহেতু আবৃত সংখ্যার লসাগু 2 পাইছি, তার মানে এখানে আবৃত সংখ্যাও 2টা হবে। কিন্তু এখানে আবৃত সংখ্যা একটাও দেওয়া নাই, এই কারণে আমরা এটা 2টা শূন্য দ্বারা পূরণ করব। এই 2টার উপর আবৃত চিহ্ন, মানে কি বলে পুরোপুরি চিহ্ন। 2.19 আছে একটা, তাহলে 2.1, এখানে 2টা করতে হবে অনাবৃত, তার মানে এই 2টা অনাবৃত শেষ। এখন আবৃত সংখ্যা করতে হবে 2টা, আবৃত সংখ্যা 2টা, একটা 2টা। আরেকটা আছে 4.3256, এখানে 56 এর উপর আছে পুনঃ চিহ্ন, তাহলে এখানে 4.3256
5 6 এই দুইটা দেওয়াই আছে, এটা কিছু করতে হবে না। তাহলে এটা সদৃশ ভগ্নাংশে প্রকাশ করা হইল। আচ্ছা, এখন শেষ হইল আবৃত দশমিক ভগ্নাংশ শেষ হইল, তারপর সাধারণ ভগ্নাংশ শেষ হইল, সদৃশ ভগ্নাংশ শেষ হইল। এরপর আছে যোগ আর বিয়োগ। 15 নম্বর আছে যোগ করা সদৃশ, মানে এই কি আবৃত দশমিক ভগ্নাংশের যোগ আছে। আবৃত দশমিক ভগ্নাংশের যোগ। যোগ করো 0.45, ক নাম্বারটা আছে 0.45 প্লাস 0.134, এই দুইটার উপর আছে। তো এখানেও আগে আমাদের করতে হবে, এই দুইটাকে যোগ করতে গেলে আমাদের আগে সাদৃশ ভগ্নাংশে প্রকাশ করতে হবে। এখানে আগে এই দুইটাকে সাদৃশ ভগ্নাংশে প্রকাশ করতে হবে। এখানে এখন দেখো, প্রথমটার মধ্যে আবৃত সংখ্যা আছে একটা, দ্বিতীয়টার মধ্যে আবৃত সংখ্যা আছে দুইটা, প্রথমটার মধ্যে অনাবৃত সংখ্যা আছে একটা, দ্বিতীয়টার মধ্যে অনাবৃত সংখ্যা আছে একটা। তাহলে এখানে এই দুইটারই অনাবৃত সংখ্যা হবে একটা করে এবং অনাবৃত সংখ্যা হবে দুইটা করে। 0.45 এইটাকে লেখা যাবে 0. আচ্ছা, এখানে আবৃত সংখ্যা আছে কয়টা? দুইটা, তার মানে আবৃত সংখ্যা হবে দুইটা, 4 5। আচ্ছা, অনাবৃত সংখ্যা হবে একটা, এই অনাবৃত সংখ্যা একটা হইছে, আর আবৃত সংখ্যা হবে দুইটা। তাহলে এই দুইটার বা কোনো কোনো চিহ্ন। এরপর আছে এটা 0.134, এটাকে এরকম করতে হবে 0.1। এখানে অনাবৃত সংখ্যা হবে একটা আর আবৃত সংখ্যা হবে দুইটা, দুইটা তো দেওয়াই আছে 3 আর 4। এখন এটা যোগ করতে হবে। এটা যোগ করতে গেলে একটা নিয়ম ফলো করতে হবে। নিয়মটা হলো, এখান থেকে আর আবৃত যে সংখ্যা থাকবে, এই সংখ্যাটাই যেটার উপর পুনঃ চিহ্ন আছে, এই সংখ্যাটা তো বারবার চলতেই থাকবে। এই সংখ্যা তো অসীম পর্যন্ত বারবার চলতেই থাকবে। এটাও এই যে 3 পর আসতেই থাকবে, 5 5 5 5 আসতেই থাকবে। এই কারণে এখানেও আমরা আরো দুইটা, এখান থেকে দুইটা পুনঃ যে চিহ্ন থাকবে, এখান থেকে দুইটা সংখ্যা এই পাশে নিয়ে নেব, 5 5, আর এখানে নেব 3 4। তারপর এখন যোগ করব যেরকম সাধারণ যোগ করি, শুধু এতটুকুই ব্যতিক্রম যে দুইটা সংখ্যা এই পাশে নিয়ে নিতে হবে। আরটা হলো, আর বাকিটা হলো সাধারণ যোগের মতনই, যেমন 5 আর 4 9, 5 আর 3 8, হাতে কিছু থাকে না, 4 আর 5 9, 5 আর 3 8, আর 4 আর 1 5.0। এটার উপর কোনো সিগনেচার আছে। সুতরাং অ্যান্সার হবে 0.589, এটা হবে অ্যান্সার। আচ্ছা, এরপর খ নম্বর প্রশ্নটা আছে, 2.05 প্লাস 5 এর উপর কোনো চিহ্ন, প্লাস 8.04 4 এর উপর কোনো চিহ্ন, প্লাস 7.018, এখানে কোটা না কোনো চিহ্ন নাই। তাহলে এটা আছে, এটাও আমরা যোগ করব একই রকমের, মানে একই নিয়মে এটাও যোগ করব। তাহলে এখানে আগে দেখে নেব আমরা কি কি আবৃত সংখ্যা আছে, কি কি অনাবৃত সংখ্যা আছে। এখানে আবৃত সংখ্যা আছে প্রথমটায় আবৃত সংখ্যা আছে একটা, দ্বিতীয়টা আবৃত সংখ্যা আছে একটা, তৃতীয়টা আবৃত সংখ্যা একটাও নাই। তারপর প্রথমটায় অনাবৃত সংখ্যা আছে একটা,
দ্বিতীয়টায় অনাবৃত সংখ্যা আছে একটা, তৃতীয়টা অনাবৃত সংখ্যা আছে দুইটা। তাহলে এখানে অনাবৃত সংখ্যা আছে কত? সর্বোচ্চ 2। তাহলে এখানে সর্বোচ্চ 2টাই হবে। এই যে সর্বোচ্চ 2 আছে অনাবৃত সংখ্যা, তাহলে প্রতিটার অনাবৃত সংখ্যা হবে 2। আর আবৃত সংখ্যা আছে 1, তাহলে প্রতিটার আবৃত সংখ্যা হবে 1। এটাকে আমরা আগে সদৃশে প্রকাশ করি। 2.05। এটাকে সদৃশে প্রকাশ করলে আসবে 2.0। আচ্ছা, অনাবৃত সংখ্যা হবে 2টা, তাহলে এই হলো অনাবৃত সংখ্যা 2টা শেষ হলো। এরপর আবৃত সংখ্যা হবে একটা, তার মানে এখানে 5। এই আবৃত সংখ্যা একটা, এটা সদৃশে হলো। এরপরেরটা আছে 8.04। 4 এর উপর কোনো চিহ্ন আছে, তাহলে এখানে আমরা লিখবো কি 8. এখানে অনাবৃত সংখ্যা আছে 2টা, তাহলে এই যে অনাবৃত সংখ্যা 2টা লিখলাম। এরপর আবৃত সংখ্যা হবে একটা, এই যে আবৃত সংখ্যা, আর লসাগু 1 লসাগু 1ই আসে, তার মানে আবৃত সংখ্যা হবে একটা। পরেরটা আছে 7.018। এখানে একটা আবৃত সংখ্যা দেওয়া নাই, তাহলে 7.018 এখানে একটাও, ও আচ্ছা, একটু ভুল হয়েছে। এখানে তো অনাবৃত সংখ্যা আছে 3টা, 2টা কেন? প্রথমটায় আবৃত সংখ্যা আছে একটা, দ্বিতীয়টায় আবৃত সংখ্যা আছে একটা, তৃতীয়টায় আবৃত সংখ্যা একটাও নাই। প্রথমটায় আবৃত সংখ্যা আছে একটা, দ্বিতীয়টা আবৃত সংখ্যা আছে অনাবৃত সংখ্যা একটা, তৃতীয়টা আছে 3টা। ভুল করে ফেলছি। এখানে অনাবৃত সংখ্যা হবে 3টা করে, প্রতিটা অনাবৃত সংখ্যা হবে 3টা করে। অনাবৃত সংখ্যা 3টা, একটা তারপর একটা 4, এই যে অনাবৃত সংখ্যা। তাহলে অনাবৃত সংখ্যা 3টা হলে, তাহলে আবৃত সংখ্যা এখানে একটাও নাই, তার মানে এখানে শূন্য দ্বারা পূরণ করতে হবে এইটা। এরপর কি আমরা বলছিলাম যে এখান থেকে এখানে একটা আবৃত সংখ্যা আছে, এই কারণে আমরা একটা বাইরে নিয়ে আসবো, কারণ এই সংখ্যাটা বারবার আসতেই থাকবে, এই কারণে এটা বাইরে নিয়ে আসি। এখানে 4 নিয়ে আসি, এটা 0 নিয়ে আসি। এখন এখান থেকে যোগ করা শুরু করি। 5 আর 4 9, তারপর এখানে 4 আর 5 9, এখানে 8 আর 4 কত? 12, 12 আর 5 17, 17 7 হাতে 1, এখানে 2, 4 আর 2 6, 6 আর 5 11, 11 1 হাতে 1 থাকে, 0 0 1 সব মিলিয়ে 1 হয়। তাহলে এখানে পয়েন্ট আছে এখানে 8, 17 17 শুধু 8 15, 8 আর 7 15, 15 আর 2 19, 15 আর 2 17। তাহলে এটার অ্যান্সার আসবে, এটা আমরা অ্যান্সারে লিখবো না, অ্যান্সার হবে সুতরাং 17.1179 এর উপর হবে কোনো চিহ্ন। আচ্ছা, এটা গেল। তারপরে আরেকটা প্রশ্ন আছে, নম্বর প্রশ্নটা গেল। গ নম্বর প্রশ্নটা আছে 0.006, 0.92। গ নম্বর প্রশ্ন আছে 0.134। এই তিনটার উপর কোনো চিহ্ন। এই প্রশ্নটা দেওয়া আছে, এটা থেকেও আমরা যোগ করব। তাহলে যোগ করার শর্ত কি? প্রথমে আবৃত দশমিক ভগ্নাংশে যোগ করতে গেলে প্রথমে শর্তটা হলো একে সদৃশ করতে হবে। যদি আমি সদৃশ করতে যাই, তাহলে এখানে দেখতে হবে আমার আবৃত সংখ্যা আর অনাবৃত সংখ্যা কত আছে। প্রথমটায় আবৃত সংখ্যা আছে একটা, দ্বিতীয়টা আবৃত সংখ্যা আছে 2টা, তৃতীয়টা আবৃত সংখ্যা আছে 3টা। তারপর এটা দেখি, প্রথমটা অনাবৃত সংখ্যা আছে 2টা, দ্বিতীয়টা অনাবৃত সংখ্যা নাই, একটাও নাই, দ্বিতীয়টা অনাবৃত সংখ্যা একটাও নাই। তাহলে অনাবৃত সংখ্যা আছে সর্বোচ্চ 2, আর এখানে 2 তার 3, এই 3টা লসাগু হবে কত? 6। তাহলে লসাগু হবে 6। তাহলে এখানে আবৃত সংখ্যা হবে 6টা, প্রতিটার আবৃত সংখ্যা হবে 6টা। আর অনাবৃত সংখ্যা হবে কয়টা? অনাবৃত সংখ্যা হবে প্রতিটার 2টা। 0.006 এটাকে করতে হবে কি 0.00। আচ্ছা, অনাবৃত সংখ্যা হবে কয়টা? 2টা অনাবৃত সংখ্যা হবে। তাহলে এখানে 2টা অনাবৃত সংখ্যা আমাদের লেখা শেষ। এরপর আবৃত সংখ্যা হবে 6টা, এখানে 6 এর উপর 6টা হবে 1 2 3 4 5 6, এই 6টার উপর আবৃত চিহ্ন হবে। এরপর আছে 0.92।
0.92 এখানে অনাবৃত সংখ্যা হবে দুইটা, তার মানে এই 92 হলো অনাবৃত সংখ্যা দুইটা। তারপরে আবৃত সংখ্যা হবে কয়টা? আবৃত সংখ্যা হবে 6টা। তাহলে এখানে 92 6টা হলো। তারপরে আছে 0.134, এই তিনটের উপর আবৃত সংখ্যা আছে, তাহলে এইটা হবে। আর এখানে আবৃত সংখ্যা হবে কয়টা? 1 আর 3 হবে আবৃত সংখ্যা, অনাবৃত সংখ্যা। তাহলে এখানে থাকে কত? 4 থাকে, 4 শেষ হলো। তারপর 1 3 4, আবার শুরু হবে 1 3। তাহলে এই দুইটার উপর 2 4 6, 6টা হয়েছে। তাহলে এখন এটা যোগ করতে হবে। যোগ করার জন্য আমরা কি করব? প্রথমে দুইটা সংখ্যা বাইরে নিয়ে নেব, যে 6 6, এখান থেকে নেব প্রথম দুইটা, এই যে দশমিকের মানে আবৃত প্রথম দুইটা সংখ্যা 9 2, এখানে আছে কত? 4 1। এখন এগুলো যোগ করব সব। তাহলে 2 এর কত? 3 3 আর 6 কত? 6 3 9, হাতে কিছু থাকে না। তারপর 4 4 আর 9 কত? 13 13 আর 6 কত? 13 আর 6 19 19 এর 9, হাতে থাকবে কত? 1। সেই একটা এই পাশের সাথে যোগ হবে এইগুলোর সাথে। তাহলে 3 এর 1 হলো 4 4 আর 2 6 6 আর 7 12 12 এর 2 থাকবে, হাতে থাকবে কত? 12 এর 2, হাতে থাকবে 1 1 আর 1 2 2 আর 9 11 11 আর 6 17 17 আর 7, হাতে থাকবে 1 4 আর 1 5 5 আর 2 6 6 6 12 12 এর 2, হাতে থাকবে 1 3 আর 1 4 4 আর 9 13 13 আর 6 19 19 এর 9, হাতে থাকবে 1 1 আর 1 2 2 আর 2 4 4 আর 6 8, হাতে কিছু থাকবে না। 4 আর 9 13 13 আর 6 কত? 19 19 এর 9, হাতে কিছু, হাতে 1 থাকে। তাহলে 3 আর 1 4 4 আর 2 4 আর 2 6, হাতে কিছু থাকে না। 9 9 আর 1 10 10 এর 0, হাতে থাকে 1, এই 1 এখানে হবে। সুতরাং অ্যানসার আসবে 1.0698272। তাহলে আমরা যে কয়টার উপর পুনঃ পুনঃ চিহ্ন আছে সেই কয়টার উপর পুনঃ পুনঃ চিহ্ন দেব। অ্যানসার যোগ অঙ্ক শেষ হলো, এখন বিয়োগ অঙ্ক। ক নাম্বার? 3.4 minus 2.13। এর মধ্যে দেখতে হবে, এখন বিয়োগ করতে হলে আগে সংখ্যা দুইটাকে সদৃশ করতে হবে। আর সদৃশ করার নিয়ম কি? সদৃশ করতে হলে আগে দেখতে হবে অনাবৃত সংখ্যা আছে কয়টি এবং আবৃত সংখ্যা আছে কয়টি। যে কয়টা অনাবৃত সংখ্যা আছে সর্বোচ্চ দুইটার মধ্যে সর্বোচ্চ যে কয়টা অনাবৃত সংখ্যা আছে সেই অনাবৃত সংখ্যা প্রতিটারই অনাবৃত সংখ্যা হবে। আর এই দুইটার মধ্যে যে কয়টা আবৃত সংখ্যা আছে সেই দুইটার লসাগু হবে প্রতিটার আবৃত সংখ্যা। তাহলে এখান থেকে আগে নির্ণয় করো আমরা আবৃত সংখ্যাগুলো কি আছে আর অনাবৃত সংখ্যাগুলো কি কি আছে। এখানে আবৃত সংখ্যা একটা আছে, এটার মধ্যে প্রথমটার মধ্যে, দ্বিতীয়টার মধ্যে আবৃত সংখ্যা একটা আছে, এটার মধ্যেও আবৃত সংখ্যা আছে একটা। এরপরে দেখি অনাবৃত সংখ্যা কি কি আছে। অনাবৃত সংখ্যা প্রথমটার মধ্যে অনাবৃত সংখ্যা একটাও নাই, দ্বিতীয়টার মধ্যে অনাবৃত সংখ্যা আছে একটা, তাহলে এখন আমরা এই দুইটা সংখ্যাকে সদৃশ করব। সদৃশ করতে গেলে 3.4 আছে, এটাকে সদৃশ করতে হবে। সদৃশ করতে হলে 3 পয়েন্ট, আবৃত সংখ্যা আছে কয়টা এখানে? অনাবৃত সংখ্যা আছে একটা, তার মানে আমরা একটা লিখবো অনাবৃত সংখ্যা। আর আবৃত সংখ্যা আছে কয়টা? আবৃত সংখ্যা আছে একটা, দুইটা লসাগু 1 এবং 1 এর লসাগু 1 আসে, তাহলে এখানে আবৃত সংখ্যাও হবে 1 একটাই। এরপরে দেখতে হবে অনাবৃত সংখ্যা, আচ্ছা পরেরটা 2.13, এটার মধ্যে আবৃত সংখ্যা আছে কয়টা? অনাবৃত সংখ্যা 2 পয়েন্ট, এটার মধ্যে অনাবৃত সংখ্যা আছে একটা মাত্র, অনাবৃত সংখ্যা আছে একটা, তার মানে এই যে অনাবৃত সংখ্যা একটা লিখলাম। এখন আবৃত সংখ্যা আছে কয়টা? আবৃত সংখ্যা আছে একটা, তাহলে এখানে এই যে আবৃত সংখ্যা একটা হইল। এরপরে বিয়োগ করতে হবে। বিয়োগ করার জন্য এমনি বিয়োগ সাধারণ নিয়মে শুধু একটুখানি পার্থক্য আছে, সেই পার্থক্যটা হলো এখানে যে 4 দেখা যাচ্ছে
4 এর উপর কি আছে আবৃত চিহ্ন আছে, তার মানে 4টা বারবার বারবার আসতেই থাকবে, 4টা বারবার আসতেই থাকবে। এখানে 3 আছে, 3ও বারবার আসতে থাকবে, এই দুইটা বারবার আসতে থাকবে। এই কারণে এখান থেকে একটা সংখ্যা আমরা এই পাশে নিয়ে আসবো, এখানে আসবে 4 আর এটা এখানে আসবে 3। এখন বিয়োগ করি, 3 আছে কত 4 হবে 1 হইলে, আবার এটা বিয়োগ করি, 3 আছে কত 4 হবে 1 হইলে, এটা বিয়োগ করি 1 আছে কত 4 হবে 3 হইলে। সুতরাং এখানে 1 আর এখানে পয়েন্ট, এটা কালি শেষ পয়েন্ট, তারপর এখানে 2 আছে কত 3 হবে 1 হইলে। সুতরাং এখানে আসবে অ্যানসার আসবে 1.31। এখন এখানে যে কয়টার উপর পূর্ণ চিহ্ন আছে সোজা সেই কয়টার উপর নামাবো, এখানে একটার উপর পূর্ণ চিহ্ন আছে, সুতরাং 1 এর উপর পূর্ণ চিহ্ন হবে, এই যে এটাই হবে অ্যানসার। এখন খ নাম্বারটা দেওয়া আছে, 5.12 মাইনাস 3.45, এই দুটো দেওয়া আছে। তাহলে একই নিয়মে এগুলো হবে, একই নিয়মে। এখন দেখবে এখানে আবৃত সংখ্যা আছে কি কি আর অনাবৃত সংখ্যাগুলো আছে কি কি, সেইগুলো আমরা একটু আলাদা করে লিখি। এখানে প্রথমটার মধ্যে আবৃত সংখ্যা আছে 2টা, দ্বিতীয়টার মধ্যে আবৃত সংখ্যা আছে 1টা। এখন প্রথমটার মধ্যে অনাবৃত সংখ্যা একটাও নাই, দ্বিতীয়টার মধ্যে অনাবৃত সংখ্যা আছে 1টা। তাহলে এখানে 2 আর 1 এর লসাগু করলে আসবে 2 আসবে, 2 আর 1 এর লসাগু করলে 1 আসবে, 2 আসবে। আর এখানে অনাবৃত সংখ্যা আছে 1, তার মানে প্রতিটার অনাবৃত সংখ্যা হবে 1। আর এখানে এটার লসাগু আসে 2, অর্থাৎ প্রতিটার আবৃত সংখ্যা হবে 2। তাহলে এটা দেখো 5.12 আছে, এটা করতে গেলে 5.12। অনাবৃত সংখ্যা হবে একটা, এই একটা অনাবৃত সংখ্যা লিখলাম। এখন আবৃত সংখ্যা হবে 2টা, আবৃত সংখ্যা 2টা হবে, তাহলে এখানে বাকি আছে কি 2 আছে, 2 লিখলাম। এবার আবার এইটা যেটা পুনঃপুন থাকবে সেইটাই লিখতে হবে। আর যদি পুনঃপুন চিহ্ন মানে আবৃত না থাকে আবৃত সংখ্যা, তাহলে সেটা পুরো শূন্য দ্বারা পূরণ করতে হবে। তাহলে এখানে আবার 1, এখন আবৃত সংখ্যা হবে 1, 2 এবং 1 এর উপরে। তারপর পরেরটা আছে 3.45, 5 এর উপর পুনঃপুন চিহ্ন আছে, এখানে হবে 3.4। একটা অনাবৃত সংখ্যা হওয়ার কথা, একটা অনাবৃত সংখ্যা হয়েছে। এখন আবৃত সংখ্যা হবে কয়টা, 2টা আবৃত সংখ্যা হবে, 2টা আবৃত সংখ্যা হবে, কিন্তু এখানে আছে একটা। তাহলে আরেকটা পূরণ করব কি দিয়া, এখানে যেটার উপর আবৃত সংখ্যা পুনঃপুন চিহ্ন আছে সেটা দ্বারাই পূরণ করতে হবে। তাহলে 5 এই দুটোর হবে, দুটোর উপর আবৃত চিহ্ন হবে। এখন এটাকে আমরা বিয়োগ করব, এটাকে বিয়োগ করতে গেলে আচ্ছা এখানে কি করতে হবে, আগে নিয়মে 2টা সংখ্যা এই পাশে নিয়ে আসতে হবে, কারণ এখানে এই সংখ্যাগুলো বারবার আসতেছে, এই সংখ্যাটাও বারবার আসতেছে, এই কারণে এখান থেকে 2টা সংখ্যা এই পাশে নিয়ে আসতে হবে 2 1, আর এখান থেকেও 2টা সংখ্যা এই পাশে নিয়ে আসতে হবে 5 5। তাহলে এখন বিয়োগ করো, 5 আছে কত হলে 11 হইবে, 6 হইলে হাতে থাকে কত 1 থাকে, 5 আর 1 6, 6 আছে কত হলে 12 হইবে, 6 হইলে হাতে কত থাকে 1 থাকে, কিন্তু সেই 1 আবার এই পাশে যোগ হবে, 5 আর 1 6, 6 আছে কত হলে 11 হইবে, 5 হইলে 5 হইলে হাতে থাকে 1, 5 আর 1 6, 6 আছে কত হলে 12 হইবে, 6 হইলে হাতে থাকে 1, 4 আর 1 5, 5 আছে কত হলে 11 হবে, 6 হইলে হাতে থাকে 1, হ্যাঁ হাতে থাকে 1, 3 আর 1 4, 4 আছে কত হলে 5 হবে 1, আর এখানে পয়েন্ট আছে, পয়েন্ট চিহ্ন দিতে হবে। এখন দেখতে হবে 1 পয়েন্ট। এখন এইখানে পুনঃপুন চিহ্ন আছে কয়টার উপর, 2টার উপর, তার মানে 2টার উপর পুনঃপুন চিহ্ন হবে, আর পয়েন্টটা যেখানে আছে সেখানেই নামাইতে হবে। তাহলে 1 পয়েন্ট কি 6 5, তাহলে পুনঃপুন চিহ্ন আসবে 6 এবং 5 এর উপরে। তাহলে এইটা হবে অ্যানসার। এটা গেল। এরপরে দেখি আমরা গ নাম্বার প্রশ্নটা কি দেওয়া আছে। গ নাম্বার প্রশ্নটা দেওয়া আছে 8.49 এবং 5.356, এই দুটো দেওয়া আছে। আচ্ছা এইটা দেওয়া আছে প্রশ্ন, যদি এই প্রশ্নটা দেওয়া থাকে এখন একই নিয়মে এটাও সমাধান করব। আগে সাদৃশ্য করতে হবে। প্রথমটায় আবৃত সংখ্যা আছে কয়টা, প্রথমটায় আবৃত সংখ্যা একটাও নাই, দ্বিতীয়টা আবৃত সংখ্যা আছে কয়টা, 2টা।
প্রথমটা অনাবৃত সংখ্যা আছে কয়টা? দুইটা। দ্বিতীয়টা অনাবৃত সংখ্যা আছে কয়টা? একটা। তাহলে এখানে 2 আসবে, এখানেও 2 আসবে। তাহলে অনাবৃত সংখ্যা আছে 2 আর এখানে 2 আর 0 মানে এখানে লসাগু করলে 2 হবে। এখন আগে সদৃশ করতে হবে 8.49 আছে। তাহলে এখানে অনাবৃত সংখ্যা হবে দুইটা, আবৃত সংখ্যা হবে দুইটা। তাহলে 49 কি আছে? 8.49 এই দুইটা আমাদের অনাবৃত সংখ্যা হয়ে গেল। কিন্তু এখানে আবৃত কোনো সংখ্যা নেই। আবৃত সংখ্যা নেই, তাহলে আমরা এখানে দুইটা আবৃত সংখ্যা কোথায় পাবো? শূন্য দ্বারা পূরণ করব এই দুইটা। এই দুইটার উপর পুনঃ পুনঃ চিহ্ন হবে। তারপর আছে 5.356 আছে। এই দুইটা এখন এটাই লিখি এখানে 5.35। এখন এটার মধ্যে আবৃত সংখ্যা থাকবে দুইটা, অনাবৃত সংখ্যা থাকবে দুইটা। তাহলে অনাবৃত সংখ্যা দুইটা হইলো, এখন আবৃত সংখ্যাও দুইটা হবে। তাহলে আবার 5, এখানেও আবৃত সংখ্যা দুইটা হয়ে গেল। অনাবৃত সংখ্যা দুইটা হইছে, অনাবৃত সংখ্যা দুইটা হইছে, আবৃত সংখ্যাও দুইটা হইছে। এখন এখান থেকে আমরা বিয়োগ করব। এটা বিয়োগ করলে এখান থেকে দুইটা দুইটা এই পাশে নিয়ে আসবো। 0 0 আর কত 6 আর 5। এটা কেন নিয়ে আসবো? কারণ এইখানে আরো অসংখ্য এরকম সংখ্যা আসতেই থাকবে, এই কারণে। তাহলে 5 আছে কত? 10 হইবে। 5 হইলে হাতে থাকে 1। 6 আর 1 7, 7 আছে কত? 10 হইবে। 3 হইলে হাতে থাকে 1। 5 আর 1 6, 6 আছে কত? 10 হইবে। 4 হইলে হাতে থাকে 1। 6 আর 1 7, 7 আছে কত? 10 হইবে। 7 আছে কত? 10 হইবে। 3 হইলে হাতে থাকে 1। 5 আর 1 6, 6 আছে কত? হইলে 9 হইবে। 3 হইলে হাতে কিছু থাকে না। 3 আছে কত? 4 হইবে। 1 হইলে তারপর এখানে পয়েন্ট চিহ্ন আছে পয়েন্ট। 5 আছে কত? হইলে 8 হবে। 3 হইলে আচ্ছা, এখানে যে কয়টার উপর পুনঃ পুনঃ চিহ্ন আছে এখানে উত্তরও সেই কয়টার উপর পুনঃ পুনঃ চিহ্ন হবে। এখানে 3 এর উপর এটা হবে আর এই 4 এর উপর পুনঃ পুনঃ চিহ্ন হবে। সুতরাং অ্যানসার হবে কি 3.1334। তাহলে এই দুইটার উপর পুনঃ পুনঃ চিহ্ন, এটা হবে অ্যানসার। এটা শেষ হলো। এরপরে আরেকটা অঙ্ক দেখি। গ নাম্বারটা শেষ হলো। ঘ নাম্বারটা 19.345 বিয়োগ 13.2349 এটা দেওয়া আছে। হ্যাঁ, যদি এটা দেওয়া থাকে এখন এটাকেও আগে সদৃশ্য করতে হবে। এই অঙ্কগুলো কিন্তু যোগ বিয়োগ করতে হলে সদৃশ্য করতেই হবে, সদৃশ্য ছাড়া যোগ বিয়োগ করা যাবে না। আগে যদি এরকম আবৃত দশমিক ভগ্নাংশ থাকে, আবৃত দশমিক সংখ্যা থাকে, তাহলে সেটাকে আগে সদৃশ করতে হবে। সদৃশ করার নিয়মটা তো জানোই। তাহলে এখানে দেখো আবৃত সংখ্যা, প্রথমটার মধ্যে আবৃত সংখ্যা আছে একটা, দ্বিতীয়টার মধ্যে আবৃত সংখ্যা আছে কয়টা? 3টা। আমি আগেই বলছিলাম যে যদি 2টা যদি হয় তাহলে 2টার উপরেই থাকবে, যদি 2 এর অধিক হয় তাহলে প্রথমটা শেষেরটার উপর পুনঃ পুনঃ চিহ্ন থাকবে, প্রথমটা শেষেরটার উপর পুনঃ পুনঃ চিহ্ন থাকবে। তাহলে এখানে আবৃত সংখ্যা আছে 3টা, এটা আবৃত সংখ্যা আছে একটা। এখন পরেরটা দেখি, অনাবৃত আছে কয়টা? এইটা অনাবৃত আছে 2টা সংখ্যা, 2টা সংখ্যা আছে, এটা অনাবৃত সংখ্যা। আর এটা অনাবৃত সংখ্যা আছে কয়টা? একটা। তাহলে এখানে সর্বোচ্চ আছে কোনটা? 2টা আছে সর্বোচ্চ। তাহলে প্রতিটারই অনাবৃত সংখ্যা হবে 2। আর আবৃত সংখ্যা এখানে 3, আবৃত সংখ্যা এখানে আছে 3টা আর এখানে আছে হ্যাঁ এখানে আছে 3টা আর এখানে আছে একটা। এই 3 আর 1 এর লসাগু 3ই আসবে। তাহলে প্রতিটার আবৃত সংখ্যা হবে 3টা, আবৃত সংখ্যা হবে 3টা, অনাবৃত সংখ্যা হবে 2টা। 19.345। আচ্ছা, 19.345 আছে, এটাকে এখন সদৃশ করি। 19.34। অনাবৃত থাকবে কয়টা? 2টা। এই 2টা আমাদের অনাবৃত সংখ্যা হয়ে গেল। কিন্তু আবৃত সংখ্যা লাগবে আমাদের 3টা। এখানে আবৃত সংখ্যা দেওয়া আছে একটা। তাহলে এখানে যেটা আবৃত সংখ্যা দেওয়া আছে সেইটা দ্বারা এটা পূরণ করব। 2টা হবে অনাবৃত, 2টা অনাবৃত হয়েছে, আবৃত হবে 3টা। তাহলে 3টা 5 হবে, 3টা 5 হবে আবৃত সংখ্যা। তাহলে এটা হলো। এরপরটা আছে 13.2349। এই দুইটার উপর আবৃত মানে পুনঃ পুনঃ চিহ্ন আছে। এটা আসবে 13.23।
2 3 এই আমাদের অনাবৃত সংখ্যা গেল, কিন্তু এখন আবৃত সংখ্যা লাগবে কয়টা? 3টা। অনাবৃত সংখ্যা 2টা গেল, আবৃত সংখ্যা লাগবে 3টা। এখন 3টা আবৃত সংখ্যা বানাবো এখান থেকে। এখানে 3টের উপর আছে, তাহলে এখানে 3টের উপর পুনঃপুন চিহ্ন আছে, কিন্তু একটা আগেই নিয়ে নিছি। তাহলে এরপর থাকে কয়টা? 2টা। 4 আর 9 থাকে, 4 আর 9 থাকে। তারপর আবার শুরু থেকে হবে, তাহলে এখানে হবে 3। এই দুটোর উপর পুনঃপুন চিহ্ন। এখন বিয়োগ করতে হবে। বিয়োগ করতে গেলে কি বলছিলাম? এই সংখ্যাগুলো বারবার রিপিট করতে থাকবে, এই সংখ্যাগুলো বারবার রিপিট করতে হবে থাকবে। এই কারণে এখান থেকেও দুইটা সংখ্যা নিয়ে নেব, 5 5। আবার এখান থেকেও দুইটা সংখ্যা নিয়ে নেব, 4 9। নেওয়ার পরে এখন এটা বিয়োগ করতে হবে যে 5 আছে কত হইলে 9 আছে কত হলে 15 হইবে? 6 হইলে হাতে থাকে 1, 4 1 5, 5 5 মিলে 0, হাতে কিছু থাকে না। তাহলে 5 3 আছে কত হলে 5 হইবে? 2 হইলে 9 আছে কত হলে 15 হইবে? 6 হইলে হাতে থাকে 1, 4 1 5, 5 5 মিলে আবার 0, হাতে কিছু থাকে না। 3 আছে কত হলে 4 হবে? 1 হইলে 3 আছে কত হলে 4 হইবে? 1 হইলে হাতে কিছু থাকে না। 2 আছে কত হলে 3 হইবে? 1 হইলে। তারপর পয়েন্ট আছে, পয়েন্ট এখানে 3 আছে কত হলে 9 হইবে? 6 হইলে 1 1 মিলে 0, এখানে 0 লেখা লাগে না। তাহলে এখানে পয়েন্টটা যেখানে আছে সেখানে হবে। এখন আবৃত চিহ্ন যে কয়টার উপর আছে সেই কয়টার উপর আবৃত চিহ্ন হবে। সুতরাং অ্যানসারটা হবে 6.11062, অর্থাৎ 6.11062, 0 আর 62 এর উপর পুনঃপুন চিহ্ন হবে, এটা হবে অ্যানসার। এটা গেল যোগ বিয়োগ অঙ্ক। বিয়োগ অঙ্ক এখন সবগুলো শেষ হলো। এখন বাকি আছে গুণ অঙ্কগুলো। এখানে একটা কথা মনে রাখতে হবে, যোগ বিয়োগ করতে গেলে সদৃশ করতে হবে। যোগ বিয়োগ করতে গেলে সদৃশ করতে হবে। আর ভাগ আর গুণ এই দুইটা করতে গেলে সাধারণ ভগ্নাংশ নিতে হবে। এখানে যদি দশমিক আবৃত ভগ্নাংশ সংখ্যা থাকে সেটাকে সাধারণ ভগ্নাংশে নিতে হবে। তাহলে গুণ দেখি 17 নম্বর। কি আছে? গুণ ক নম্বর অঙ্কটা আছে 3 পয়েন্ট না, ক নম্বর অঙ্কটা আছে 0.3 ইন্টু 0.6, 0.3 ইন্টু 0.6 এটা দেওয়া আছে। এখন এটাকে কি করতে হবে? আগে সাধারণ ভগ্নাংশ নিতে হবে। সাধারণ ভগ্নাংশ নিতে হবে, প্রথমটাকে আগে সাধারণ ভগ্নাংশ নেই, 0.03। এটাকে সাধারণ ভগ্নাংশ নিলে 0.03 না, 0.3 শুধু। তো এটাকে যদি আগে সাধারণ ভগ্নাংশ নেই, সাধারণ ভগ্নাংশ নিলে প্রথমে আগে সংখ্যাটা সব লিখতে হবে, যে সংখ্যাটা আছে সেটা লিখতে হবে। এরপর আবৃত এবং দশমিক বাদে, মানে আবৃত বাদে এবং দশমিক বাদে যে কয়টা সংখ্যা আছে সেটা বিয়োগ করতে হবে, কিন্তু এখানে একটা নয়, এই কারণে 0 বিয়োগ করতে হবে। এরপর নিচে ভাগ দিতে হবে এটাকে, যে কয়টা আবৃত সংখ্যা আছে সে কয়টা 9, এবং যে কয়টা অনাবৃত সংখ্যা আছে সে কয়টা, দশমিকের পরে যে কয়টা অনাবৃত সংখ্যা আছে সে কয়টা 0। কিন্তু এখানে দেখতে পাচ্ছি আবৃত সংখ্যা আছে একটা, এই কারণে আমরা একটা 9 দিছি। এখানে অনাবৃত সংখ্যা একটাও নাই, এই কারণে এখানে 0 হবে না। তাহলে এখানে আসে কত? 3/9, অর্থাৎ কত আসে? 1/3 আসবে, 1/3 আসবে এটা। এরপরে দেখি দ্বিতীয় অংশটা আছে কি 0.6 আছে, এটার উপর পুনঃপুন চিহ্ন আছে, তাহলে এটাকে কিভাবে করতে হবে? 6 থেকে বিয়োগ করতে হবে 0, এরপরে কি একটা 9, তাহলে এখানে 6/9 আসবে, 6/9 আসে। 3 দিয়ে কাটলে 2 হবে, আর এখানে হবে 3, অর্থাৎ সুতরাং 0.3 ইন্টু 0.6 এই দুইটা গুণ করলে আসবে, কত? 13 ইন্টু 2/3 এটা। তাহলে এখানে 2 একে 2 আর 3 3 9, 2/9 হবে। এই দুইটা গুণ করলে 2/9 হবে। এর পরের অঙ্কটা, খ নম্বর অঙ্কটা 2.4 ইন্টু 0.81 এই দুইটা দেওয়া আছে। এখন এটাকেও আমরা আগে কি করব? সাধারণ ভগ্নাংশে নিব। সাধারণ ভগ্নাংশে নিতে হবে।
আর সাধারণ ভগ্নাংশ নিতে হলে কি করতে হবে 2.4 এটা আছে। তাহলে আমরা আবৃত যে চিহ্নটা আছে সেই চিহ্ন বাদে এবং মানে পুনঃ চিহ্ন এবং দশমিক বাদে সংখ্যাটা লিখে নিব। তাহলে 24 আছে, 24 থেকে বিয়োগ করতে হবে কি আমাদের এই যে কি বলে আবৃত সংখ্যা যেটা আছে সেটা বাদে যে সংখ্যা থাকবে সেটা বিয়োগ করতে হবে। এটা বাদে আছে 2 বিয়োগ করলাম। বিয়োগ করার পর এখন আমাদের কি যে কয়টা দশমিকের পরে যে কয়টা আবৃত সংখ্যা আছে যে কয়টা আবৃত সংখ্যা আছে সে কয়টা 9 হবে এবং যে কয়টা অনাবৃত সংখ্যা আছে সে কয়টা 0 হবে। এখানে অনাবৃত সংখ্যা একটাও নাই, এই কারণে 0 হয় নাই, আর আবৃত সংখ্যা একটা আছে এই কারণে একটা 9 হয়েছে। তাহলে এটা আসবে 22/9। পরের অংশটা 0.81 আছে, 0.81 দুইটার উপরে কোনো চিহ্ন আছে। তাহলে এখানে কি হবে 81 থেকে মাইনাস হবে 0/9 999, তাহলে 81 9 নং 81। আচ্ছা 81 ডিভাইডেড হ্যাঁ এখানে 81/99 81/99। সুতরাং এখানে গুণটা আসবে কি 2.4 ইন্টু 0.81, এইটার গুণ আসবে এখানে যেটা পাইছি 22/9 আর এখানে যেটা পাইছি 81/99। তাহলে এই দুইটা এখন গুণ করে দেখতে হবে, যদি কাটাকাটি যায় কাটাকাটি করতে হবে, যে 9 আর 9 কাটা যায় এটা, তাহলে এটা হবে 9 9 নং 81, 9 দিয়ে এটা কাটা যায়। আবার এই 9 দিয়ে এটা কাটা যায়, 9 11 99, ও 11 হবে, 9 দিয়ে এটা কাটা যাবে, 11 হবে। তাহলে 22 দিয়ে 11 কাটো, 11 দিয়ে 22 কে কাটলে আবার কি হবে 2। দেখি তো এটা ঠিক আছে কিনা। 22 গুণ 81 ডিভাইডেড 9 গুণ 11, 18 আসে তো। হ্যাঁ ঠিক আছে এটা। এরপরে এটা শেষ হইলো, খ নাম্বারটা শেষ হইলো। গ নাম্বার প্রশ্নটা আছে 0.62 ইন্টু 0.3 এটা দেওয়া আছে। তাহলে এটাকে আমরা আগে সদৃশ এটাকে আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব। গুণের সময় সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হয়, এটাকে আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব। সাধারণ ভগ্নাংশে প্রকাশ করলে 0.62 এটাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করলে হবে 62 মাইনাস 6 ডিভাইডেড কত 90। তাহলে এখানে কত আসে 56 ডিভাইডেড 90, 2 দিয়ে কাটা যায় 28, 28 দুগুণে 56 আর এখানে 45 দুগুণে 90 45 45 হবে। তাহলে এটা আসে। এরপরে দেখি এরপরটা আছে 0.3, এটাকে করতে হবে, এটা করলে 3 থেকে -0 তারপর কি 9, তাহলে এখানে কি আসবে 3 ডিভাইডেড 9 অর্থাৎ 1/3 আসবে। সুতরাং গুণ কি আসবে 0.62 ইন্টু 0.3, এটা গুণ করলে কি আসে 28 ডিভাইডেড 45 ইন্টু 1/3,
তাহলে আঠাইশ এখানে কত আছে 28 আর 45 45 দুগুণে 90 135 135 28 টা 135 দিয়ে ভাগ করলে কত আসে 28 ভাগ 135 0.207 407 তাহলে এটা এইভাবে আসতেছে যে 0.074 তাহলে 074 বারবার আসতেছে 074 এটার পর কোনো চিহ্ন হবে না এটা হবে आंसर আচ্ছা এটা গেল এরপরের অঙ্কটা দেওয়া আছে ঘ নাম্বার অঙ্কটা দেওয়া আছে 42.18 ইনটু 0.28 এটি দুইটা দেওয়া আছে তাহলে এটা করি এখন আমরা এখানে কি কি দেওয়া আছে এটাকে আগে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করি সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে গেলে 42.18 আছে আগে সম্পূর্ণ সংখ্যাটা লিখতে হবে 4218 এটা থেকে বিয়োগ করতে হবে মানে আবৃত এবং দশমিক আবৃত সংখ্যা বাদে যেটা আছে তাহলে আছে 42 42 বিয়োগ এরপরে থাকবে কি এখানে যে কয়টা আবৃত সংখ্যা আছে সে কয়টা 9 দ্বারা ভাগ করতে হবে তাহলে এখানে কত আসে 4218 বিয়োগ 42 তাহলে এখানে আছে 4176 ডিভাইডেড 99 কাটাকাটি করলে আসে 464 ডিভাইডেড 11 আচ্ছা এটা আসলো এখন পরের অংশটা দেখি আমরা পরের অংশটা আছে 0.28 এটাকে আগে সদৃশ করি সদৃশ না এটাকে আগে সাধারণ ভগ্নাংশ নেই তাহলে 28 থেকে বিয়োগ হবে 2 ডিভাইডেড 90 তাহলে 26 ডিভাইডেড 90 13 ডিভাইডেড 4 45 সুতরাং এই দুটো এখন আমরা গুণ করব 42.18 ইনটু 0.28 এই দুটো এখন গুণ করব গুণ করলে কি আসে এটা পাইছি কত 4464 ডিভাইডেড 11 ইনটু এটা পাইছি 13 ডিভাইডেড 45 তাহলে এই দুটো এখন গুণ করতে হবে 464 ইনটু 13 6032 ডিভাইডেড 11 গুণ 4 5 45 495 আসবে
তাহলে এটাকে ভাগ দেবে কত, ভাগ দিতে হবে 6032 ডিভাইডেড 495 অর্থাৎ 12.185858 এরকম আসতেছে। তাহলে এটা হবে 12.1858585 বারবার আসতেছে, তার মানে 85 এর উপর কোনো চিহ্ন হবে, এটা হবে অ্যান্সার। তাহলে গুণ অঙ্ক শেষ হলো, এখন আছে ভাগ অঙ্কগুলো। গুণ অঙ্কগুলো শেষ হলো, এখন আছে ভাগ। ভাগের অঙ্কগুলো একই নিয়মের, এগুলো আগে প্রথমে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হবে। সাধারণ ভগ্নাংশে প্রকাশ করার পরে ভাগ করতে হবে। 18 নম্বর অঙ্ক, 18 ক নম্বর অঙ্কটা দেওয়া আছে 0.3 ডিভাইডেড 0.6 এটা দেওয়া আছে। তাহলে এটাকে আমরা কি করব, 0.3 এটাকে আগে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করি। সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে গেলে এখানে কি হবে, প্রথমে আগে সম্পূর্ণ সংখ্যাটা লিখতে হবে। সম্পূর্ণ সংখ্যা আছে এখানে 3, এরপর আবৃত এবং দশমিক বাদে যে সংখ্যা আছে সেটা বিয়োগ করতে হবে। 0 আছে 0 বিয়োগ, এরপর যে কটা আবৃত সংখ্যা আছে সেই কটার জন্য যে কটা আবৃত সংখ্যা আছে সেটা তার জন্য সেই কটা 9, এবং যে কটা অনাবৃত আছে তার জন্য সেই কটা 0। কিন্তু এখানে অনাবৃত সংখ্যা একটাও নাই। 3 ডিভাইডেড 9 আসে, এটা কাটাকাটি করলে 1 ডিভাইডেড 3 আসে, 3 দিয়ে কাটলে 1 ডিভাইডেড 3 আসে। এরপরেরটা 0.6 আছে, 0.6টাকে কি করতে হবে, 0.6 এটাকে 0.6 এটা থেকে 6 থেকে বিয়োগ করতে হবে কত, 0, তারপর একটা 9, তাহলে এখানে আসবে কত, 2 ডিভাইডেড 3, 3 দিয়ে কাটলে এটা আসে। সুতরাং এখন আমরা ভাগ করব, 0.3 ভাগ 0.6, এটা ভাগ করলে কি আসবে 0. আচ্ছা এখানে পাইছি কত, 1/3। এখন ভাগ করলে পরেরটা কি হবে, উল্টে যাবে, চেঞ্জ হবে। তাহলে এখানে গুণ দিয়া 3 যাবে উপরে, 2 যাবে নিচে, 3 কাটা যাবে, হাফ আসবে, 1 ডিভাইডেড 2 অর্থাৎ কত, 0.5 আসবে এটা। তারপরে খ নম্বর অঙ্কটা কি দেওয়া আছে, 0.35 আর একটা আছে ভাগ 1.7, এই দুটো দেওয়া আছে। এখন এটাকেও আগে সদৃশ মানে এটাকেও আগে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তাহলে এখানে 0.35 আছে, এটাকে 35 আগে লিখতে হবে, এটা থেকে বিয়োগ করতে হবে অনাবৃত যা আছে এবং দশমিক বাদে অনাবৃত যা আছে সেটা বিয়োগ করতে হবে। তাহলে এখানে 3 আছে, 3 বিয়োগ করলাম, 3 বিয়োগ করার পরে কি করতে হবে, এখান থেকে যে কয়টা আবৃত সংখ্যা আছে সে কয়টা 9, যে কয়টা অনাবৃত সংখ্যা আছে সে কয়টা 3, সে কয়টা 0। সুতরাং 35 থেকে 3 গেলে থাকবে 32 ডিভাইডেড 90, 45 দুগুণে 90, এখানে আসবে 2 দিয়ে কাটলে এখানে আসবে 16, এখানে আসবে 45। এরপর আছে 1.7 আছে, 1.7 এটাকে কি করতে হবে, 17 আগে দশমিক বাদে সম্পূর্ণ সংখ্যাটা লিখতে হবে, সম্পূর্ণ সংখ্যা লিখলাম, এরপর বিয়োগ করতে হবে, দশমিক বাদে যা আছে 1 বিয়োগ করতে হবে, 1 বিয়োগ করার পর এখানে একটা 9 হবে, তাহলে এখানে কত, 16 ডিভাইডেড 9। সুতরাং ভাগ করতে হবে, এখন ভাগ করতে গেলে কত, 0.35 আছে আর ভাগ আছে 1.7 আছে, 1.7 আছে, এটাকে ভাগ করতে হবে। ভাগ করলে এখন 16 ডিভাইডেড 45, এখন এখানে গুণ চিহ্ন, ভাগ ছিল, এখন এটা উল্টাই দেবো, উপরে যাবে 9, নিচে আসবে 16, উপরে যাবে 16, তাহলে এই 16 বাদ যাবে, তাহলে থাকবে 9 ডিভাইডেড 45, অর্থাৎ 0.2 আসবে, এখানে 0.2 আসে। এটারও অ্যান্সার হলো এখানে
তারপর আরেকটা অঙ্ক দেখি, ভাগ আরেকটা আছে গ নম্বর অঙ্কটা 2.37 ভাগ 0.45 এটা আছে। তাহলে এটাকে আগে সদৃশ প্রকাশই করতে হবে, না সদৃশ না, এগুলোকে আগে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হবে। ভগ্নাংশে প্রকাশ করতে হবে 2, তাহলে 2.37 এটাকে যদি ভগ্নাংশে প্রকাশ করি তাহলে 237 আগে যে সংখ্যাটা আছে দশমিক এবং আবৃত সংখ্যা বাদে সম্পূর্ণ সংখ্যাটা লিখতে হবে। লেখার পরে দশমিক এবং আবৃত চিহ্নটা বাদে মানে ওই সংখ্যাটা বাদে যে সংখ্যা আছে সেটা বিয়োগ করতে হবে। তাহলে 23 বিয়োগ করতে হবে। 23 বিয়োগ করার পর যে কয়টা দশমিকের পরে যে কয়টা আবৃত সংখ্যা আছে সে কয়টা 9 আর যে কয়টা অনাবৃত সংখ্যা আছে সে কয়টা 0। অর্থাৎ এখানে 237 থেকে 23 বিয়োগ 237 থেকে 23 বিয়োগ করলে 214 আসবে এবং 90 তাই ভাগ করলে আসবে 107/45। তারপরে দ্বিতীয় অংশটা 0.4 আর 5 আছে, 5 এর উপর কোনো চিহ্ন আছে, তাহলে এখানে 4 5 লেখার পরে বিয়োগ করতে হবে 4 ডিভাইডেড একটা 9 আর একটা 0 দিয়ে ভাগ হবে, তাহলে 45 থাকবে 41 ডিভাইডেড 9 0। সুতরাং এখন আমরা এটাকে ভাগ করব, ভাগ করলে কত হবে 2.37 ভাগ 0.45 এটাকে ভাগ করি। আচ্ছা আগে এগুলো লিখি, কি হবে 107 ডিভাইডেড 45 ভাগ কত 41.90 ডিভাইড 90। এখন যদি এটাকে উল্টে দেই ভাগ চিহ্ন আছে 107 ডিভাইডেড 45 ইনটু এখানে এটা উপরে যাবে 90 নিচে আসবে 41, তাহলে 90 দিয়ে এটা কাটলে কি আসবে 45 দিয়ে 90 এর কাটলে আসবে 2। তাহলে 107 এর সাথে 2 গুণ 107 গুণ 2 214 ডিভাইডেড 41 অর্থাৎ 5.219 তাহলে এটা আসে কি 2195 তাহলে এই কটার উপর কোনো আসতেছে 5.2195 এটার উপর কোনো হবে না 2195 আনসারটা কি এখানে আরো একটা সংখ্যা আছে 21951 এই কটার উপর কোনো চিহ্ন হবে, এটা বারবার আসতেছে, এটার উপর কোনো চিহ্ন হবে, এটাও आंसर। গ নাম্বার আরেকটা অঙ্ক আছে ভাগের, গ নাম্বার অঙ্কটা দেখি একটু। গ নম্বর অঙ্কটা আছে 1.185 ভাগ 0.24 এই দুটো দেওয়া আছে। তো এটা দেওয়া থাকলে কি করতে হবে, এখন আগে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হবে এটাকে 1.185 এই তিনটার উপর কোনো চিহ্ন আছে, তাহলে সম্পূর্ণ সংখ্যা লিখতে হবে 1185 লিখতে হবে, বিয়োগ করতে হবে 11 ডিভাইডেড কত হবে ডিভাইডেড 999 তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে কত আসবে 1185
85 বিয়োগ 11 1174 আসবে ডিভাইডেড 999। আচ্ছা তারপরেরটা আসে কত, পরেরটা 0.24, এটা দুইটার পর গুণ করে চিহ্ন আছে 24 বিয়োগ 0 হবে ডিভাইডেড 99, 24 ডিভাইডেড 99। সুতরাং এখন ভাগ করি, এটা 1.185 ভাগ 0.24, এটাকে ভাগ করলে কি হবে, এটা এখানে এটা পাইছি, এখানে এটা পাইছি 424 ডিভাইডেড 99, 1174 ডিভাইডেড কত 9 আছে, আর ভাগ 24 ডিভাইডেড 99। এখন এটা দ্বারা এটা একটু উল্টাই দেই, 1174 ডিভাইডেড 999 ভাগ না গুণ হবে, এখানে উল্টাই দিলে 99 উপরে যাবে, নিচে আসবে 24। তাহলে উপরেরটার সাথে উপরেরটা গুণ, 1174 ইন্টু 99 116226 ডিভাইডেড 999 ইন্টু 24 23976 976 অর্থাৎ 4.84759759, তাহলে আসবে 4.84759759, বারবার আসতেছে, তাহলে 759 এর উপর কোনো কোনো চিহ্ন হবে, এটা হবে অ্যান্সার। এটা হলো, এখন গুণ অঙ্ক শেষ হলো, ভাগ অঙ্ক শেষ হলো। এরপর এখান থেকে আরেকটা অঙ্ক আছে, একুশ নম্বর অঙ্ক। 21 নম্বরটা এখানে আছে যে n is equal to 2x minus 1, n is equal to 2x minus 1 হলে, 2x minus 1 হলে, n is equal to 2x minus 1 হলে, যেখানে x is in n, যেখানে x দেখাও যে n স্কয়ার কে 8 দ্বারা ভাগ করলে, n স্কয়ার কে 8 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ 1 থাকবে, প্রতি ক্ষেত্রে ভাগশেষ 1 থাকবে। সাইডে n is equal to 2x minus 1 হলে দেখো যে প্রতি ক্ষেত্রে ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ 1 থাকবে, এটা দেখাইতে বলা হয়েছে। তাহলে দেওয়া আছে কি, দেওয়া আছে এটাকে লিখে নেই, দেওয়া আছে n is equal to 2x minus 1, এটা দেওয়া আছে। তাহলে এখানে আমরা এটা একটু বর্গ করে নেই, n স্কয়ার is equal to 2x minus 1 এর হোল স্কয়ার, বর্গ করে এটা বর্গ করলাম। তাহলে এখানে আসবে কি n স্কয়ার is equal to, এখানে একটা সূত্র পড়ে, কিসের সূত্র পড়ে,
এ প্লাস বি হোল স্কয়ার সূত্র পড়ে, তাহলে এখানে কি হবে 2x a স্কয়ার মাইনাস 2ab, মানে a কত 2x 2ab b1 প্লাস b স্কয়ার 1 এর স্কয়ার এটা পড়ে, তাহলে এখানে কত হয় 4x প্লাস না মাইনাস 4x প্লাস 1, এখান থেকে কি কমন যায় 4 কমন যায়, 4x কমন যায়, থাকবে কি ও আচ্ছা এখানে x স্কয়ার হবে, x থাকবে x মাইনাস 1 ইনটু প্লাস 1 থাকবে, এইটা থাকে। এখন এইটা থাকে এখানে দেখা যায় যে n স্কয়ার ইজিক্যাল টু, যদি n এর মানটা বসাই n ইজিক্যাল টু 1 হলে n ইজিক্যাল টু 1 হলে n স্কয়ার ইজিক্যাল টু 1 হবে, n ইজিক্যাল টু 1 হলে n স্কয়ার ইজিক্যাল টু 1 হবে। আচ্ছা n স্কয়ারের মান আসলো এটা, এখন n স্কয়ার মানে এটা আসছে, তারপর x ইনটু x প্লাস 1 x প্লাস 1 x ইনটু x প্লাস 1, এইটা 2 দ্বারা বিভাজ্য হয় কিভাবে, এখানে যদি আমি 2 বসাই, এটা কিন্তু মাইনাস থাকার কথা, মাইনাস 2 বসাইলে এখানে যদি 2 বসাই আমি 2 বসালে 2 আর এখানে থাকবে 2 1 থাকবে 2 2 রে 2 দ্বারা বিভাজ্য হয়, এখানে যদি 3 বসাই তাহলে এখানে থাকবে 2 আর এখানে থাকবে 3 3 2 6, তার মানে এটাও 2 দ্বারা বিভাজ্য, এটা কি হবে 2 দ্বারা বিভাজ্য হবে। এরপরে এটা যদি 2 দ্বারা বিভাজ্য হয়, এটা দ্বারা যদি 2 দ্বারা এটাকে আমরা 2 দ্বারা বিভাজ্য দেখলাম, এখন 4x ইনটু x মাইনাস 1 এটা কত দ্বারা বিভাজ্য হবে, তাহলে এটা 4 ইনটু 2 এটা হবে 4 দ্বারা 8 দ্বারা বিভাজ্য হবে, সুতরাং 8 দ্বারা এটা হবে 8 দ্বারা বিভাজ্য। এখন এখানে এটা যদি 8 দ্বারা বিভাজ্য হয় তাহলে এখানে ভাগশেষ এখানে আরো যোগ 1 থাকে, এই 1 এর কারণে এখানে সব ক্ষেত্রে প্রতি ক্ষেত্রে কি 8 দ্বারা ভাগ করলে অঙ্কটা কি ছিল 8 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ 1 থাকবে, এখানে যদি আমি 8 দ্বারা ভাগ করি এখানে ভাগশেষ 1 থাকবে, সুতরাং কত যেন 4x ইনটু x মাইনাস 1 ইনটু প্লাস 1 কে 8 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ 1 থাকবে। তাহলে এই অধ্যায়ে যে অঙ্কগুলো শেষ মানে ছিল সবগুলোই করানো শেষ হলো, এই অধ্যায়ের যে অঙ্কগুলো শেষ হলো, এরপরের ক্লাসে এই অধ্যায়ের উপরে যে সৃজনশীলগুলো হইতে পারে সেগুলো নিয়ে আলোচনা করা হবে।